আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা অনেক ভালো আছো। এবং আজকে যে ক্লাসটা হবে এই ক্লাস থেকে মাস্ট বি একটা নাম্বার কমন পাবা। সো এইখানে একটা নাম্বার কীভাবে কমন পাবা, মিনিমাম এক নাম্বার। সো তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু 3 থেকে 4 নাম্বার বলতে পারো, তাদের 3-4 নাম্বার কমন পাবা। বিউপিতে যারা পরীক্ষা দিবা বিউপির জন্য 3-4 নাম্বার কমন এখান থেকে। বা আর ইউতে যারা পরীক্ষা দিবা, সিইউতে পরীক্ষা দিবা, বা অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা ওদের জন্য কিন্তু টোটাল যদি বলি টোটাল ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, বাংলাদেশের সবগুলো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিব, তাহলে বলবো ভাই তুমি 7 থেকে 8টা প্রশ্ন এখান থেকে কমন পাবা। 7 থেকে 8টা প্রশ্ন কমন পাবা সকল বিষয়। ঢাকা ইউনিভার্সিটিতে একটা কমন পাবা। সো বিউপিতে তো ধরে নিলাম মিনিমাম 2 থেকে 3টা কমন পাইলাম। এবং হচ্ছে আর ইউতে তুমি মানে আর যদি তুমি 1টা বা 2টা কমন পাবা, সিইউতে সেম 2টা বা 1টা কমন পাবা। এরকম করে এই আজকের ক্লাসে কমন পাবা। তো আজকের ক্লাস হচ্ছে মুখস্থের অংশ, বাট তুমি কিভাবে পড়বা সেটা বুঝাই দিব, ঠিক আছে? আমি আছি এবং এর মধ্যে তোমাকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিব কোনগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, আর কোনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি অন্য ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি সব কিছুই বলে দিব। ওকে, আমরা মূল ক্লাসে চলে যাই। কারা কারা জয়েন করছে দেখি। ওকে, তোমরা তো খুবই টাইমলি জয়েন করো। ওকে, আমি একটু সবাইকে মেনশন দিয়ে দিই। ওকে, মেনশন দিয়ে দিলাম। সিনথিয়া, ডাবিতে কয়টা হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে মাত্র মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কয়টা প্রশ্ন আসে? ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে ইংরেজির জন্য 15টা। সো 15টার মধ্যে তুমি একটা মিনিমাম পাবা, মিনিমাম একটা পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? মিনিমাম একটা পাবা। দাবিতে অবশ্যই আজকে বলে দিব, তোমাদের একটা সাজেশন দিয়ে দিব। ওকে, তারপর সুরিয়া ইসলাম সালাম দিয়েছ। তারপর হচ্ছে মিস লামিয়া সালাম দিয়ে জিজ্ঞেস করছে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ঈদ মুবারক। সিয়াম, কেন ঈদ? ঈদ কেন? তারপর হচ্ছে কি নাবিলা জান্নাত তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে। বাবার আদরের রাজকন্যা, ভাই কেমন আছেন? আদরের রাজকন্যা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি বাবা মার আদরের রাজকন্যা। সো তুমি আদরেই থাকো, সারা জীবন ভালো থাকো এবং রাজকন্যা হিসেবে থাকো। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তোমার রাজার যে মুকুট সেই মুকুটটা তুমি নিয়ে নাও। সো দেখো, ঢাকা ইউনিভার্সিটি তুমি একজন বললে যে আমাদের মেইন টার্গেট আপাতত ঢাকা ইউনিভার্সিটি, তারপরে না অন্য সকল ইউনিভার্সিটি আমরা চিন্তা করবো। খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজির জন্য মানে এমসিকিউ অংশের জন্য তোমার কত নাম্বার থাকতেছে? তোমার 15 নাম্বার। 15 নম্বর দিয়ে একটা ক্লাস থেকে একটা নাম্বার কমন আসে, তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। আর এই ক্লাসটা কিন্তু আবারও হবে, গ্রুপ বার্বের ক্লাসটা কিন্তু আবারও হবে। কোথায় বলো তো? ম্যারাথন ক্লাসে। বলো তো, ম্যারাথন ক্লাসে হবে। কি হবে? ম্যারাথন ক্লাসে। এই ক্লাসে কিন্তু আবার হবে। ওইখানে কিন্তু আমি তোমাকে আরও সুপার সাজেশন দিয়ে দিব এবং ওইখানে এমসিকিউগুলো সলভ করে দিব। যেহেতু তোমাদের এইখানে গ্রুপ মার্কগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে তোমরা বুঝতে পারবে না ক্লাসগুলো, তাই তোমাকে দিয়ে দিলাম এই অংশটুকু। এখন অনেক সময় আছে, আস্তে আস্তে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আস্তে আস্তে মুখস্থ করে ফেলো। জান্নাতুল ফেরদৌস জিজ্ঞেস করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দাবি কোয়েশনে কি সাজেশন দিবেন? হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না ভাইয়া। আচ্ছা, মিজানকে কেউ একজন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিও তো। হামিমা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ওর নামটা আমি পড়তে পারতাম না, বাংলায় দিন লিখে দিয়েছো, তারপর থেকে মনে আছে ওর নাম হামিমা। ওকে, সোনিয়া সালাম দিয়েছো। অর্পিতা বিশ্বাস জিজ্ঞেস করছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অর্পিতা, তুমি কেমন আছো? ওকে, নাফিসা সুলতানা কেমন আছেন জিজ্ঞেস করছো। সাকিবা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। সাকিবা খুবই অ্যাক্টিভ, রেগুলার, সে সবার আগে মানে প্রথম সারির দিকে সে ক্লাসের নোটগুলো জমা দিয়ে দেয়, খুব ভালো লাগে। ভাইয়া আপনার নাম কি? আচ্ছা, আমার নাম জানো না? আচ্ছা, আমার নামটা কারা কারা জানো বলো তো? কারা কারা জানো একটু কমেন্টে লিখো, আমি লিখবো, আমি জানাই দেবো, ঠিক আছে? কারা কারা জানো? ম্যারাথন ক্লাস কবে থেকে শুরু করবেন? তোমাদের যে বেসিকের ক্লাস আছে না, বেসিক ক্লাসগুলো শেষ হওয়ার পরে ম্যারাথন ক্লাস শুরু করে দিব। এবং আমি দেখা যাবে যে বেসিকের এমনও হতে পারে যে 10টা ক্লাসের পরেই একটা করে ম্যারাথন নেওয়া শুরু করবো, একটা করে ম্যারাথন নেওয়া শুরু করবো, ঠিক আছে? তো তোমাদের একটু বেসিকটা ডেভেলপ না হলে ম্যারাথনটা বুঝবা না। আর ম্যারাথন ক্লাসগুলো করার জন্য একটু ধৈর্য লাগে। দেখো, আমি তোমাদের যখন ওয়ার্ম আপ ক্লাস দিয়েছি, ওয়ার্ম আপ ক্লাসগুলোর সময় কত ছিল? 10 মিনিট থেকে 20 মিনিট বা কখনো কোনো ক্ষেত্রে 30 মিনিট ছিল। 10 মিনিট থেকে 30 মিনিট ওয়ার্ম আপ ক্লাস, কারণ এই ক্লাসগুলো তোমরা সবাই করতে। পরে কিন্তু আস্তে আস্তে ক্লাসের ডিউরেশন বেড়ে কিন্তু 1 ঘন্টা গেল, 1 ঘন্টা 30 মিনিট। যেদিন আমি 1 ঘন্টা 30 মিনিট নিয়েছি অনেকে বিরক্ত হয়ে গেছে, এতক্ষণ সময় তো ধৈর্য রাখতে পারি না, আমাদের কষ্ট হয়ে যায়। বাট তোমরা দেখো,
ম্যারাথন ক্লাসগুলো কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা ইভেন এরকম এর চেয়ে বেশি সময় হতে পারে। সো এই ক্লাসগুলো করার মতো এখন তোমাদের ওই ধৈর্যটা তৈরি হয় নাই, কারণ তোমরা অনেকে কি জানো, রিলস দেখে অভ্যস্ত। রিলস, যে রিলসটা না অনেক ক্ষতি করে। রিলসটা কি করে, তোমাদের মস্তিষ্কের অনেক ক্ষতি করে। আচ্ছা, একজন জিজ্ঞেস করলো, আচ্ছা অনেকে জানে, ওকে, ও মোবারক শেষ পুরো নামটা লিখে দিয়েছে, শাহিদুল ইসলাম শুভ। ভাই আমি পঞ্চগড় থেকে যুক্ত হয়েছে, আশা করি আপনি ভালো আছেন। ভাই আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো আছি। আমার নামটা আমি বলে দিচ্ছি, আমার নাম হচ্ছে কি শুভ। আমার নাম কি বলো তো, শুভ। সো তোমরা শুভ ভাই বলে ডাকতে পারো, এটা নিক নেম। আর পুরো নাম হচ্ছে কি শাহিদুল ইসলাম শুভ। সো তোমরা শুভ ভাই বলে ডাকতে পারো। আচ্ছা, সমলক্ষ্য, যে কথাটা বলতেছিলাম, সবাই লিখতেছে, সিনথিয়া শুভ ভাইয়া, শাকিল শুভ ভাই, থ্যাংক ইউ সো মাচ, সবাই কিন্তু চেনে। সো একটু দেখো, আমি যে কথাটা বলতেছিলাম তোমাদেরকে, যে ম্যারাথন ক্লাসগুলো কিন্তু টাইমটা, ডিউরেশনটা অনেক বেশি হবে। ধরো রাইট ফর্ম অফ ভার্ব, এটা থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে না? রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিন্তু মাস্ট একটা প্রশ্ন আসবে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন আসবে না? অবশ্যই আসবে। তারপরে হচ্ছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আসবে না? অবশ্যই আসবে। এখন তোমাকে যদি বলি ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব থেকে তুমি না 100 MCQ সলভ করো, তো তুমি কিন্তু 100 MCQ সলভ করবে না, তোমার অলসতা লাগবে। বাট আমি যখন 10টা MCQ সলভ করার পরে 11 নাম্বারটা যখন পারবা না, তখন কিন্তু বলো ধুর ভাল লাগে না। 12 নাম্বারটা পারবো না, ধুর ভাল লাগে না। 13 নাম্বারটা পারবো না, আর করবো না, পড়া থেকে টেবিল থেকে উঠে যাবা। কিন্তু যখন তোমাকে আমি নিজে ধরায় পড়াই দিব, এবং কোন কোন জায়গায় তুমি প্রবলেমে পড়বা এগুলো বলে দিব, এবং কোনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, কোন প্যাটার্নটা ঢাকা ইউনিভার্সিটি পছন্দ এখান থেকে প্রশ্ন করবে, ওইটা তোমাকে ধরায় বুঝাই দিব। কোনগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে, কোনগুলো চট্টগ্রামে আসবে, তখন কিন্তু বুঝাই দিব। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হবে মোট 15টা প্রশ্ন হবে 15টা টপিক থেকে। কটা টপিক থেকে বলো তো? 15টা টপিক থেকে। আর আমি এই 15টা টপিকের উপরেই ম্যারাথন ক্লাস নেব। এই 15টা টপিকের ম্যারাথন ক্লাস নেব, এবং ম্যারাথন ক্লাস যদি তুমি করো, তোমার নিজের বাসায় আর পড়া লাগবে না। তারপর তুমি একটা নজর যদি দেখে যেতে পারো, আলহামদুলিল্লাহ। আর তুমি যদি বসে বসে আমার ক্লাসটা যদি করো, তো শুয়ে করতেছো, বসে করতেছো, যেভাবে ইচ্ছা শুধু ক্লাসটা করো, এমসিকিউ সলভ করে সেটা করতে পারো, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে? সো ম্যারাথন ক্লাসের জন্য তোমাদের কি লাগবে? ধৈর্য লাগবে। সো ধৈর্যটা আস্তে আস্তে বাড়ুক, একটু সময় চাচ্ছি। কারণ আমি যদি এখন হুট করে আমি 4 ঘন্টা একটা ক্লাস নেই, সবাই করতে পারবে না। সবাই করতে না পারলে তো আমার এই পরিশ্রম করাটা একটা বৃথা। কারণ আমি তোমার জন্য ক্লাস নিচ্ছি দাঁড়িয়ে ধারে, আর তুমি যদি বসে বসে করতে পারতেছো, তখন আমার কাছে খারাপ লাগবে না? কারণ আমি তো চাই, যেমন বাবা মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই কিন্তু সমান। সো আমি চাই দুর্বল শিক্ষার্থীটাও ঢাকা ইউনিভার্সিটি চলে আসুক, ও ভালো সাবজেক্টে পড়াশোনা করুক। যে ধৈর্য, এই কারণে আমি তোমরা বলবো যে এই কটা দিন অ্যাডমিশন সিজনে যে কাজটা করবা না, রিলস দেখবা না, কখনো কি করবা না? রিলস দেখবা না। যারা রিলস দেখবা, মনে রাখবা, তোমরা রিলস যারা দেখে, ওদের কি হয়, মাথার মধ্যে ইনস্ট্যান্ট একটা সুখ পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। সো ইনস্ট্যান্ট শান্তি বা প্রশান্তি খুঁজে। যখনই একটু দেখা যাচ্ছে একটা টপিক হতে পারে জটিল টপিক, তোমাকে বোঝাচ্ছে, একটু সময় নিতে পারে, তখন ধর ভাইয়া ভালো লাগে না, কি বিশ্রী টপিক পড়াচ্ছে ভাইয়া। তো এরকম হয় যে সব টপিকটা আসলে সমানভাবে, হয়তো একটা টপিক নাই বুঝতে পারবা, তুমি 1 ঘন্টা ক্লাস করার পরে তোমার একটা মনোযোগ হারা যেতে পারে। যে মনোযোগ ধরে রাখার যে অভ্যাসটা, ওটা আস্তে আস্তে তোমাকে গড়ে তুলতেছে। প্রথমে 30 মিনিটের ক্লাস নিয়েছি, তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস। এখন কি তোমার কি বোরিং লাগে? বোরিং লাগে না, এখন কিন্তু সবাই থাকো ক্লাসে। সো তোমরা চেষ্টা করবা যে রিলস দেখবা না, এটা সবাই প্রমিস করবো আজকে থেকে, যে ভাইয়া অ্যাডমিশনে অ্যাটলিস্ট আমরা রিলস দেখবো না, ইউটিউবে কোনো শর্টস ভিডিও দেখবো না। যদি দেখি, হয়তো কোনো একটা ক্লাস দেখবো আপনার, বা অন্য কোনো টিচার একটা ক্লাস দেখবো, কিছু একটা দেখবো পড়াশোনা রিলেটেড। ঠিক আছে? ফোনটাকে লিমিটেড ইউজ করবা। দেখো এমন তো না যে, এমন এমন অনেক জায়গায় আছে যে তোমাকে হয়তো 9টার সময় বলছে ক্লাস, 9:15 বাজে গেছে বা 20 বাজে গেছে, ক্লাস নিচ্ছে না, তোমার 20 মিনিট সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখো সর্বোচ্চ 9টা, মানে 9টাতে আমরা ক্লাস শুরু করি। 2-1 দিন হইতে পারে সেটা কিন্তু আগে জানাই দিই, তোমাদের ফ্রি ক্লাসের কারণে সাথে একদিন ফ্রি ক্লাস নিচ্ছিল, তো ওই কারণে তোমাদের নোটিশ দিয়ে দিচ্ছি। তোমরা ওই ফ্রি ক্লাসটা রেখে ওই ক্লাসে গুরুত্বপূর্ণ জিনিস শিখতেছো, জাস্ট আমি 10 মিনিট পিছিয়ে দিলে ফ্রি ক্লাসটা করতে পারলাম, পেইড ক্লাসটা করতে পারলাম। এই কারণে আমি একদিন শুধু তোমাদের পিছিয়ে দিয়েছিলাম। এছাড়াও আমার মনে হয় না খুব একটা তোমাদের টাইম শিডিউলের সমস্যা হয়। সো তোমরা জানো যে ভাই 9টার দিকে ক্লাস নেবে, মানে 9টার দিকে ক্লাস নেবে। সো এর আগে পর্যন্ত ফোনটা তোমার দরকার নাই। সো সবাই চেষ্টা করবা ভাইয়ের কথাগুলো মানার জন্য। ঠিক আছে? সো আমরা ক্লাস একটু দেখি। আমরা আগে তো জানতে হবে ভাইয়া গ্রুপ ভার্ব কি জিনিস। গ্রুপ ভার্ব কি জিনিস? আচ্ছা, আমি তোমাকে যদি বলি লুক একটা কি, হ্যাঁ বলবো ভাইয়া ভার্ব। লুক মানে কি? তাকানো। লুক মানে কি বলতো? তাকানো। আচ্ছা, এখন লুকের সাথে যদি ইনটু করে দিই, লুক ইনটু, তাহলে তখন কি বলবো বলো তো? আমি এটাও করতে পারি,
আচ্ছা লুক এটা কি ভার্ব, তাহলে ইনটু কি এটা প্রিপজিশন। সো ভার্বের সাথে কি যুক্ত করলাম, এটা প্রিপজিশন যুক্ত করলাম। আবার এই কাজটা তো করতে পারি, বলো লুক ইনটু মানে কি, লুক ইনটু মানে কি বলো তো, সবাই 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 বলো লুক ইনটু মানে কি দেখি। ভাই আমি রিলস দেখি না, ভালো, যারা রিলস দেখো না তারা ভালো। বাংলাদেশের খেলার দিন, বাংলাদেশের খেলার দিন অফ দিব, না না অফ দিব না, অফ দিব না। বাংলাদেশের খেলার দিনও আমি কি করবো, ক্লাস নিব। কেন আমি বলি, বাংলাদেশের খেলা হারবে জিতবে এটা তাদের একটা পারফরমেন্স, তুমিও কিন্তু একজন প্লেয়ার, তোমারও একটা পারফরমেন্স। তোমার যেরকম লিটন দাস খারাপ খেলে যে ওর একটা গালি দিতে ইচ্ছা করে, চল ওর পারলো না, তুমি নিজে চিন্তা করো, তুমি ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিবা, তুমি যখন নিজে পারবে না, তখন কি তুমি নিজেকে একটা গালি দেওয়া উচিত না, যে আমি এই জায়গায় প্লেয়ার, আমি কেন পারলাম না। লিটন দাস খেলতেছে 11 জন প্লেয়ার পুরো বাংলাদেশের মধ্যে সিলেক্টেড, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা, এখানে 2000 বা 3000 অলমোস্ট সবকিছু মিলে তোমার সিট আছে, তো তুমি যদি নিজেকে এখানে তুমি না পারো, তাহলে লিটন দাসকে গালি দেওয়ার মতো তোমার সে যোগ্যতা নাই। ঠিক আছে, সো মনে রাখবা এই জায়গাটা স্যাক্রিফাইস করতে। আমি নিজেও ক্লাস 9-10 পর্যন্ত, আমি নিজেও ক্লাস 9-10 পর্যন্ত বাংলাদেশে কোনো খেলা মিস দেয়নি, বাট এখন পারি না, কারণ নিজের পড়াশোনা, তোমাদের পড়াশোনা সব কিছু মিলে আমাকে স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে, আচ্ছা কি বলছিলাম, লুক ইনটু মানে কি, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। কি করা বলো তো, তদন্ত করা। অনেক সময় এরকম হয় না যে পুলিশ বাড়ির দিকে কি করে, তদন্ত করে, হয় না, এরকমটা হয় যে পুলিশ আসামি বাড়িতে গেল, গিয়ে তদন্ত করলো, এরকম হয় কিনা বলো তো, হয় কিনা বলো। হয় হয়। লুক ইনটু মানে, না লুক ইনটু মানে তাকানো না, লুক অ্যাট মানে তাকানো, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক অ্যাট মানে হচ্ছে গিয়ে তাকানো, তাকানো। ঠিক আছে, সো এইখানে খেয়াল করুন, এখন লুক ইনটু মানে তদন্ত করা, এখন বললাম লুক আফটার। লুক আফটার মানে কি বলতো, লুক আফটার, তো লুক তো একটা ভার্ব, সবাই জানো তাই না, লুক একটা ভার্ব, আফটার একটা প্রিপজিশন। সো ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, প্রিপজিশন আফটার। তখন লুক আফটার অর্থ কি, সবাই একটু লিখো, দেখাশোনা করা, দেখা শোনা করা, মানে কারো যত্ন নেওয়া বা কাউকে একটু খেয়াল রাখা, এটা হচ্ছে গিয়ে লুক আফটার। আমি আজন্ম শ্রীলঙ্কার ফ্যান, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখো, এখন যদি বলি লুক আপ, কি বলি, লুক আপ। সো লুক আপ, এখানে প্লাস দিতেছি মানে প্লাস হবে না, প্লাস ছাড়াই হবে, আমি বোঝানোর জন্য দিতেছিলাম। আচ্ছা পরে তোমার প্লাস দিয়ে দিবা। লুক আপ মানে বলতো কি, লুক আপ মানে হচ্ছে শব্দ খোঁজা। কি বলতো, খোঁজা, শব্দ খোঁজা। মনে করো তুমি একটা ডিকশনারিতে একটা শব্দ খুঁজতেছো, শব্দ খুঁজতেছো। আবার বললাম লুক ওভার, কি বললাম, লুক ওভার। সো লুক ওভার মানে কি, পরীক্ষা করা। লুক ওভার মানে কি বলতো, পরীক্ষা করা। সো দেখো মেইন ভার্বটা কি ছিল, লুক। মেইন ভার্বটা কি ছিল, লুক। লুক হচ্ছে কি ভার্ব, এর সাথে একবার আফটার একটা প্রিপজিশন যুক্ত হয়েছে, তখন লুক অর্থ কি, লুক মানে অনেক সময় বলে লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। লুক মানে হচ্ছে তাকানো, লুক মানে কি বলতো, তাকানো। লুক মানে কি বলতো, তাকানো। চোখে সবাই একটু মনোযোগ দাও, লুক হচ্ছে একটা ভার্ব, লুক একটা কি বলতো, ভার্ব। এই ভার্বের সাথে একবার আফটার প্রিপজিশন যুক্ত হয়েছে যখন, তখন এর অর্থ কি হয়েছে, দেখাশোনা করা বা কারোর যত্ন নেওয়া, কারোর যত্ন নেওয়া বা দেখাশোনা করা। অর্থটা কি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে না। আবার দেখো লুকের সাথে যখন ইনটু বসাইছি প্রিপজিশন, তখন কি হয়েছে, তদন্ত করা। তখন কি হয়েছে, অর্থটা তদন্ত করা। সবাই একটু মনোযোগ দাও, তদন্ত করা। আবার লুকের সাথে যখন প্রিপজিশন ওভার যুক্ত করছি, কি যুক্ত করছি, লুক ওভার, তখন কি হয়েছে, এটা পরীক্ষা করা। আর লুকের সাথে যখন প্রিপজিশন আমি আপ যুক্ত করছি, লুক আপ মানে কি, খোঁজা। খোঁজা বলতে কি খোঁজা, শব্দ খোঁজা। লুক আপ মানে কি, শব্দ খোঁজা। তার মানে কি, সর্বোচ্চ মনোযোগ দাও, ভার্বের সাথে যখন গ্রুপ ভার্ব কি, সবাই একটু চেনো, গ্রুপ ভার্ব কি, গ্রুপ ভার্ব হচ্ছে যখন একটি ভার্ব সাধারণত, যে লুক একটা কি ভার্ব না, ভার্ব সাধারণত প্রিপজিশন অথবা অ্যাডভার্বের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ দেয়, তাকে কি বলে, গ্রুপ ভার্ব বলে। আমি আবার বলতেছি, যখন একটি ভার্ব, যে একটি ভার্ব কি, সেটা লুক, এই লুক ভার্বটা যখন একটা প্রিপজিশনের সাথে যুক্ত হয়েছে, আফটার সাথে যুক্ত হয়েছে, তখন নতুন একটা অর্থ দেয় না। কি নতুন অর্থ দিচ্ছে কিনা বলতো, লুকের সাধারণ অর্থ কি, তাকানো,
ঠিক আছে, যখন একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে আফটার, তখন এর অর্থ কি? দেখাশোনা করা, লুক ইনটু মানে তদন্ত করা, লুক আপ মানে শব্দ খোঁজা, আর লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা। সো দেখো, যখনই অন্য একটা প্রিপোজিশনের সাথে যুক্ত হচ্ছে, তখন তখন কিন্তু এই ভার্বটার নতুন অর্থ দিচ্ছে, তখন এটাকে আমরা বলি গ্রুপ ভার্ব। সো এটা ক্লিয়ার কিনা? গ্রুপ ভার্বের কি জিনিস সেটা কি ক্লিয়ার? গ্রুপ ভার্ব কি জিনিস সেটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। জি ভাইয়া, গ্রুপ ভার্ব ক্লিয়ার। সো এই গ্রুপ ভার্বের বিভিন্ন নাম আছে। এই গ্রুপ ভার্বকে আবার ফ্রেজাল ভার্ব বলা হয়। কি বলা হয়? ফ্রেজাল ভার্ব বলা হয়, বা ভার্বাল ইডিয়ম বলা হয়। এখন তোমাকে একটা কথা বলি, তোমাদের সবার কাছে সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি আগেই। তোমাদের সবার কাছে এই বইটা আছে না? মাস্টার বইটা আছে? নিশ্চয়ই আছে। মাস্টার বইটা থাকুক বা ইংরেজির যে কোনো বই থাকুক, কোনো সমস্যা নেই। মাস্টার বই অথবা ইংরেজির যে কোনো বই থাকুক, বইটা থাকলে তুমি যে কাজটা করবা, প্রথমে একটু দাগাই নিবা। কি করবা? দাগাই নিবা এই অংশটুকু। দেখো, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব অথবা ভার্বাল ইডিয়ম, যে কোনো একটা শিরোনামে তোমার এখানে সূচিপত্রে আছে। সো এইখানে বইটা থেকে তুমি কি করবা, আমি যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা একটু দাগায় নাও। ঠিক আছে, স্ক্রিনশট নাও অথবা দাগায় নাও, আমি তোমাদের জন্য আগেই বোর্ডে লিখে রাখছি। সো একটু খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব, কোন গ্রুপ ভার্বগুলো পড়বা। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল, সেই ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল পুট থেকে। গ্রুপ ভার্ব কোনটা থেকে আসছিল? পিইউটি, পুট। সো যেহেতু পুট এবং পুট আউট, কি ছিল ওটা? পুট আউট মানে হচ্ছে নিভানো। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল, সেই ভর্তি পরীক্ষা কোন গ্রুপ ভার্ব থেকে আসছিল বলো তো? পুট থেকে আসছিল। সবাই মনোযোগ দাও, কোন জায়গা থেকে আসছিল? পুট থেকে আসছিল। সবাই মনোযোগ দাও, এই জায়গাটা স্ক্রিনশট দাও, রেখে দাও, একটা স্ক্রিনশট দাও, এস দান দাও, এস স্ক্রিনশট দাও এই জায়গাটার মধ্যে। নেট প্রবলেম যে বলতেছো, এটা পার্সোনাল নেট প্রবলেম। হ্যাঁ, অনেকের রাতে এস ডান। ওকে, এখানে নেট ক্লিয়ার আছে, ঠিক আছে। আমি দেখলাম, পিছনে গিয়ে দেখলাম ভিডিও ভালো চলতেছে এবং নেটে কোনো প্রবলেম নেই এখানে। দেখো, এখানে কিন্তু ঠিকই চলতেছে, নেট প্রবলেম নেই। যে প্রবলেম বলছো ওটা হচ্ছে ওর নিজস্ব প্রবলেম হবে। ডান। ওকে, একটু খেয়াল করো এই জায়গাটার মধ্যে। দেখো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বশেষ যে গ্রুপ ভার্বটা থেকে আসছিল সেটা ছিল পুট, এবং তোমাদের যে সিনিয়র ভাইয়েরা ছিল ওদেরকে আমি 4টা গ্রুপ ভার্ব দেখাই দিয়েছিলাম। একটা ছিল পুট, একটা ছিল মেক, টেক, আরটা ছিল লেট বা গেট হবে, এটা দেখাই দিয়েছিলাম। এখন তোমরা হচ্ছে, যেহেতু এখন সময় আছে, এখন কি আছে, পর্যাপ্ত পরিমাণ সময় তোমাদের হাতে এখন আছে। যেহেতু সময় আছে, তোমরা এই ভার্বগুলো তোমাদের বই থেকে একটু পড়ে নিবা, এই ভার্বগুলো পড়ে নিবা। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই ম্যারাথন ক্লাসে সুপার সাজেশন দিয়ে দিব। তার আগে আমি বলে দিই, সাজেশন এগুলো জায়গাটা থাকবে, এখন থেকে পড়লে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো সুপার সাজেশনের মধ্যে থাকবে মেক। কি থাকবে বলো তো? মেক, এটা ডাবল এস লেখো, মানে সুপার সাজেশন মেক, এবং হচ্ছে কি লুক, গেট, ঠিক আছে, এবং টেক। যেহেতু পুট থেকে আসছে এই বছর, যেহেতু এই বছর আসছে, মানে সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল, সো এই বছর সম্ভাবনা আছে টেক থেকে আসার হিউজ একটা পসিবিলিটি আছে। তারপর দেখো, লুক ভার্বটা সবসময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেক, তাহলে এটাও সুপার সাজেশনে থাকবে, এবং টার্ন, এটাও কিন্তু সুপার সাজেশনে থাকবে। সো এটাও সুপার সাজেশনে থাকবে। আচ্ছা, এবং গ্যাটকে কিন্তু অবশ্যই সুপার সাজেশন রাখবা। সো এইগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর বাহিরে যদি বলবো আরেকটা দেন, এটা হচ্ছে কাটকে রাখতে হবে। এই যে এই কাটকে রাখতে হবে সুপার সাজেশনে। কাজ এবং ক্যারি একসাথে দেখে নিবা। এবং এগুলো কি সবগুলো পড়তে হবে? আপাতত যেহেতু সময় আছে, সবগুলো এক নজর দেখে যাও। আর ব্রেক এবং ব্লো থেকে ঠিক 3 বছর আগে আসছিল। কয় বছর আগে?
বা 4 বছর আগে ব্লো থেকে প্রশ্ন আসছিল, ব্লো বা ব্লোন অ্যাওয়ে একটা প্রশ্ন আসছিল। সো এইটা কিন্তু আসছিল। এখন তোমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, অন্য সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। সো যারা আর ইউতে পরীক্ষা দিবা বা সিইউতে পরীক্ষা দিবা, বিইউপিতে পরীক্ষা দিবা, সো ওদের জন্য ফল যে ভার্বটা এটা খুবই গুরুত্বপূর্ণ, ফল। আর কল যে ভার্বটা আছে, কল ভার্বটা অনেক সময় ইডিয়ম হিসেবে আসে, আবার তোমার হচ্ছে কি বিভিন্ন ইউজ করে আসে এইগুলো। সো এই দেখা যাচ্ছে কি দিন শেষে ঘুরে ফিরে যদি তুমি এইগুলো পড়ে ফেলো, তো তোমাকে যেভাবে প্রশ্ন করা হোক, যেভাবে প্রশ্ন করা হোক, যে ইউনিভার্সিটিতে প্রশ্ন করা হোক, এর বাইরে দেওয়া সম্ভব না, এর বাইরে দেওয়া সম্ভব না। এর মধ্যে গো ভার্বের একটা বিস্তারিত আলোচনা তোমাকে আজকে করে দিব, সমস্যা নেই। রান এবং সেট, রান এবং সেট এখানে নাই, তোমরা হচ্ছে কি বই থেকে পড়ে নিবা। সো ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে ওটা খেয়াল করো এই জায়গাটার মধ্যে যাদের নেট প্রবলেম হচ্ছে, হয়তোবা ওদের লোকাল এই আমরা জানি না, যাদের নেট প্রবলেম হচ্ছে, হয়তোবা তোমাদের যে মফস্বলে তোমাদের কিছু নেট থাকে, সো ওদের হচ্ছে কি বাফারিং হয়, সো স্টোরেজ করার থাকে না। তোমরা হচ্ছে কি একটু খোঁজ খবর নিবা, ওদেরকে একটু ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে নেট বাফারিংটা বলবো যে আমি লাইভ ক্লাস করতে পারতেছি না, তোমার একটা এক্সট্রাটা কেবল থাকে, ওই কেবলটা লাগাই দিলে দেন হচ্ছে তোমাদের এই প্রবলেমটা হবে না। ক্লিয়ার ভাইয়া? সাজেস্টেড ফর সিইও, ওকে। আর দেখো চাঁদনি সেও ক্লাস করতেছে, যে যারা বলতেছে নেটের সমস্যা হচ্ছে মূলত আপনাদের নেট সমস্যা, ভাইদের নেটের সমস্যা নেই, যে আমাদের নেট সমস্যা, তাহলে তোমাদের সবারই যারা ক্লাস করতে সবারই নেট প্রবলেম হতো। ইভেন আমি নিজে 2বার এখানে গেছি, সেখানে প্রবলেম হচ্ছে না, কারণ আমার এখানে 2টো কেবল দেওয়া আছে, এক্সট্রা কেবল। তোমরা হয়তো ক্যামেরা ঘুরালে দেখতে পারবা যে নেটে যেন কোনো ধরনের ইস্যু না হয়, কোনো ধরনের ইস্যু না হয়, আমি সর্বোচ্চ সতর্কতা আমি রাখছি এখানে। এবং তোমাদের কয়েকদিন তো তোমার সাউন্ড প্রবলেম হচ্ছিল, সাউন্ড প্রবলেমের কারণে কিন্তু দেখো এটাও নতুন, এটা নিয়ে আসছে। সো এটাও আমার সর্বোচ্চ সতর্কতা এখানে আছে। তো তোমাদের যেন কোনো প্রবলেম না হয় আমার দিক থেকে, সেটা আমি চেষ্টা করছি। একটু খেয়াল কর, তাহলে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে গ্রুপ ভার্বগুলো আছে এগুলো কোথা থেকে পড়বো? তোমার যে বইটা আছে না, অ্যাডমিশনের বইটা, মাস্টার হোক যে বইটা হোক, আজকে এখনই গ্রুপ ভার্বের এই অংশগুলোতে স্টার মার্ক দেখায় নিবা, স্টার মার্ক লিখে লিখবা। আর ডিইউর জন্য অবশ্যই এইগুলো এসএস ডাবল এসএস যেগুলো দেওয়া আছে, অবশ্যই ডিইউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ডিইউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো। সো আমরা তাহলে বুঝতে পারলাম। এখন গ্রুপ ভার্বটা চলো আমরা এক নজর দেখে নিই। এটা তোমাদের মুখস্থের বিষয়, জাস্ট তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিলাম, এবং তোমাদের মেইন যে সুপার ম্যারাথন ক্লাস হবে ওই ক্লাসে এমসিকিউ সহ ব্যাখ্যা করে পড়াবো। আজকের ক্লাসে এমসিকিউ আছে, বাট আজকের ক্লাসে এমসিকিউ পড়লে তুমি বুঝবা না। কারণ কেন বুঝবে না? আর তুমি এই গ্রুপ ভার্বগুলো এখন মুখস্থ করো নাই, মুখস্থ করার পরে যখন ম্যারাথন ক্লাস করাবো তখন বুঝতে পারবা। আর ততদিনে ধরো রেগুলার একটা করে যদি গ্রুপ ভার্ব পড়ো, দেখো তোমার হাতে কিন্তু এখন হিউজ টাইম আছে, একটু খেয়াল করো। এখানে কয়টা আছে? ধরো হয়তো এখানে 15টা আছে গ্রুপ ভার্ব। আমি চিন্তা করি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর এখানে একটা ডাবল আছে, 14 15 16টা হবে। তো 16টা যদি পড়ো তার 16 দিনে কিন্তু শেষ। তো 16 দিনের শেষ হয়ে যাচ্ছে। 16 দিন পরে কিন্তু তোমার গ্রুপ ভার্ব থেকে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি তুমি প্রশ্ন পাবা। সো একটা নাম্বার কিন্তু সবসময় কমন, ঢাকা ইউনিভার্সিটিতেও কমন, রাজশাহীতেও কমন, তারপর হচ্ছে চিটাগং কমন, সব ইউনিভার্সিটিতে কমন। সো তোমাকে যেভাবে প্রশ্ন করা হোক তুমি পারবা। সো যেহেতু তোমার কাছে এখন হিউজ টাইম আছে, 3 থেকে 4 মাসের বেশি টাইম আছে, 4 মাসের বেশি টাইম কিন্তু তোমার এখন আছে। চলো আমরা গ্রুপ ভার্বটা একটু দেখি, আমরা আলোচনা করি বেসিকটাকে ক্লিয়ার হলো কিনা, সাজেশনটা কি বুঝতে পারলা কিনা। নেট ক্লিয়ার ভাইয়া, ক্লাস কন্টিনিউ করুন, নেট প্রবলেম নাই, থ্যাংক ইউ। এত কমেন্ট না করলে ভালো হয়। হ্যাপি সানডে। ওকে, সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমরা গ্রুপ ভার্ব কিভাবে চিনবো, বা গ্রুপ ভার্ব কি? গ্রুপ ভার্বটা তাহলে কি? মেইনলি একটা ভার্বের সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব, প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে কি হবে? গ্রুপ ভার্ব হবে। সো মেইন ভার্বের সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব, তাহলে একটা ভার্ব থাকবে, এই ভার্বের সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হলে সেটাকে আমরা কি বলবো? গ্রুপ ভার্ব, অথবা এটা কি বলবো? ফ্রেজাল ভার্ব। কি বলবো? ফ্রেজাল ভার্ব, অথবা ভার্বাল ইডিয়ম, অথবা ভার্বাল ইডিয়ম।
সো এই তিনটা নামেই তোমার বই থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটামুটি 99% ক্ষেত্রে তোমার এই বাংলাদেশি বইগুলোতে গ্রুপ ভার্ব লেখা থাকে। হয়তো তুমি যে বইটা কিনছো এখানে ফ্রেজাল ভার্ব লেখা থাকতে পারে অথবা ভার্বাল ইডিয়মও থাকতে পারে। তার মানে যে জিনিসটা গ্রুপ ভার্ব যে কথা, ফ্রেজাল ভার্ব একই কথা, ভার্বাল ইডিয়ম একই কথা। অর্থাৎ তোমার বই থেকে যে সাজেশনটা দিলাম এই সাজেশন অনুযায়ী তুমি পড়ে ফেলবা। বাংলাদেশে কথা বিশ্বাস করো, বাংলাদেশে এখন পর্যন্ত কেউ মুখস্থ আইটেমের জন্য এখন সাজেশন দেয়নি, সবার শেষে দিবে। যখন তোমাকে পরীক্ষার 1 মাস আগে দিবে, সে 1 মাস আগে সে এই রিটার্ন পড়বে নাকি এইগুলো মুখস্থ করবে, তোমাকে কিন্তু আগে দিয়ে দিচ্ছি যেন এখন থেকে পড়ে ফেলতে পারো। তো যারা চালাক, যারা চতুর, ওরা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করবে এবং এই সাজেশন অনুযায়ী ওরা অনেক ভালো করবে। এখন তোমরা কি নোট করতে হবে কিনা? হ্যাঁ, নোট করবা। নোট করলে কি হবে? নোট করলে যে কাজটা হবে আমি তোমাকে বলি, নোট করলে তোমার সবচেয়ে বেশি হবে মুখস্থ বিদ্যাটা তুমি লিখে যখন ফেলবা তখন তোমার মাথায় মনে থাকবে বেশি। সো গ্রুপ ভার্ব এখানে 15-16টা গ্রুপ ভার্ব এখানে আছে। 16টা গ্রুপ ভার্ব তুমি যদি জাস্ট 2 ঘন্টার সময় তুমি দাও, 2 ঘন্টার সময় দিয়ে তুমি লিখে ফেলতে পারো, তো মাথার মধ্যে কিন্তু অলরেডি একটা চিত্র চলে যাবে যে এটা এরকম এরকম এরকম। সো গ্রুপ ভার্বগুলো কীভাবে লিখবা? বইতে দেওয়া থাকবে একরকম, তুমি লিখবে অন্যরকম ভাবে। সো তোমার তাহলে স্পষ্টটা ক্লিয়ার আইডিয়া থাকবে এখানে। সো দেখো একটা গ্রুপ ভার্বকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে হচ্ছে কি কাজ করা, আবার অভিনয় করা অর্থ আসে, অভিনয় করা ইত্যাদি অর্থে আসে। সো অ্যাক্টের সাথে যখন তোমার অন বা আপন হবে, অ্যাক্টের সাথে যখন কি হবে? অ্যাক্টের সাথে যখন অন বা আপন যুক্ত হবে, যেমন অ্যাক্ট অন, তো অ্যাক্ট অন তখন কিন্তু আর কাজ করে না, তখন কি অর্থ দিবে? দেখো ভালো করে খেয়াল করো, সবগুলো ভার্বের ক্ষেত্রে সেম। অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে হচ্ছে কি কাজ করা বা অভিনয় করা। কিন্তু অ্যাক্টের পরে যখন আমি অন দিব, বললাম অ্যাক্ট অন, তো অ্যাক্ট অন মানে কি কাজ করা? অ্যাক্ট অন মানে কিন্তু কাজ করা না, অ্যাক্ট অন কিন্তু নতুন অর্থ দিবে, সেটাকে নির্ভর করা। কি বলতো? নির্ভর করা। সো এইভাবে তোমরা নোট করবা, অ্যাক্ট অন মানে হচ্ছে কি নির্ভর করা। আবার অ্যাক্ট অনের আরেকটা অর্থ আছে, অ্যাক্ট অন মানে আরেকটা অর্থ দেয়, সেটা হচ্ছে কি অ্যাক্ট অন অথবা আপন যেটা দাও, এটা হচ্ছে কি ক্ষতি করা। কি করা বলতো? ক্ষতি করা। অ্যাক্ট অন বা আপন মানে কি বলতো? ক্ষতি করা। আবার অ্যাক্ট ফর মানে হচ্ছে কারোর পক্ষে কাজ করা, কারোর পক্ষে। ফর মানে হচ্ছে কি পক্ষে, অ্যাক্ট ফর মানে হচ্ছে কারোর পক্ষে কাজ করা। একটার সাথে যখন ফর দিলাম তখন অর্থ কি দিল? কারোর পক্ষে কাজ করা। আবার অ্যাক্ট আন্ডার যখন হবে তখন এটা অর্থ দিবে কারো আদেশ অনুযায়ী কাজ করা, কারোর আদেশ অনুযায়ী কাজ করা। সো এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। সো এইখানে একটু সতর্ক থাকতে হবে যে অ্যাক্ট অন বা আপন এর অর্থ কি? ক্ষতি করা। আবার অ্যাক্ট অন বা আপন এর অর্থ হচ্ছে কি নির্ভর করা। তো দুটো অর্থেই অ্যাক্ট অন বা আপন, তার মানে অ্যাক্ট অন বা আপনের অর্থ কয়টা? অ্যাক্ট অন অথবা আপন, একটা বসাইলেই হইলো। এটা অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি নির্ভর করা। কি বলো? নির্ভর করা অথবা ক্ষতি করা। তোমরা হচ্ছে এভাবে নোটটা করবা, ক্ষতি করা। তোমরা বাংলা লিখবা সুন্দর করে, নিজের মতো করে নোট করবা। সো অ্যাক্ট অন মানে কি? নির্ভর করা অথবা ক্ষতি করা। সো নির্ভর করা আরেকটা ইংরেজি কি আছে? ডিপেন্ড অন বা আপন। সো এটা কি ক্লিয়ার? ওকে, তারপর একটু খেয়াল করো, এই যে এখানে হচ্ছে কি তোমার যে মেইন অ্যাক্ট মানে কি? অ্যাক্টের অর্থ কি? অ্যাক্ট অর্থকে কাজ করা। সো আমরা জানি গ্রুপ ভার্ব কিভাবে হয়। গ্রুপ ভার্ব হয় যে মেইন যে ভার্ব থাকে এই ভার্বের সাথে প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে কি হয়? গ্রুপ ভার্ব করে। তখন আর এই যে অ্যাক্ট মানে কাজ করা, এই অর্থটা তখন সাধারণত থাকে না, চেঞ্জ হয়ে যায়। এই অর্থটা কি হয়ে যায়? সাধারণত চেঞ্জ হয়ে যায়। তো অ্যাক্ট ফর মানে কি শিখছিলাম বলতো? অ্যাক্ট ফর মানে হচ্ছে গিয়ে কারোর হয়ে কাজ করা বা কারোর পক্ষে কাজ করা। সো এটাকে ইংরেজিতে বলে অন বিহাফ অফ। এটাকে ইংরেজিতে কি বলা হয়? অন বিহাফ অফ বা বিহাফ অফ। সো এখানে দেখো অ্যাক্ট আপন মানে কি বলা? নির্ভর করা। আবার অ্যাক্ট আপনের আরেকটা অর্থ কি? ক্ষতি করা। সো একটা লিখে ফেলবা, এটা দুইবার লেখা দরকার নাই। অ্যাক্ট অন বা আপন অর্থ হচ্ছে কি নির্ভর করা অথবা ক্ষতি করা। অ্যাক্ট আপ মানে হচ্ছে কারো আদেশ মানে কারোর আশা অনুযায়ী কাজ করা। ঠিক আছে, কারো আশা অনুযায়ী কাজ করা। ধরো আমি একটা কলম কিনলাম, আমি ধরে নিলাম এই কলমটা কালি থাকবে 1 মাস। কতদিন? 1 মাস। সব দেখলাম এটা 20 দিনে কালি শেষ হয়ে গেছে, সেটা কি আমার আশা অনুযায়ী কাজ করতে পারছে?
এটা কি আমার আশা অনুযায়ী কাজ করতে পারছি কলমটা? সো এইরকম আমার অ্যাক্ট আশা অনুযায়ী কাজ করা, এবং অ্যাক্ট আন্ডার মানে কি অধীনে, অধীনে হলে কি হয় কারো আদেশ অনুসারে কাজ করা, কারো আদেশ অনুসারে কাজ করা, এগুলো আসলে মুখস্থ করে ফেলবা, এক নজর মুখস্থ করে ফেলবা। সো এক নজর কি করে ফেলবা বলো তো, মুখস্থ করে ফেলবা। আচ্ছা, অন বিহাফ অফ, অন বিহাফ অফ মানে কি? অন বিহাফ মানে হচ্ছে পক্ষে, অন বিহাফ মানে কি বলতো কারোর পক্ষে। সো অ্যাক্ট অন বা আপন মানে হচ্ছে কি ক্ষতি করা, অ্যাক্ট অন বা আপন মানে কি বলতো দুটো অর্থ ছিল, একটা ক্ষতি করা, আর অর্থ কি ছিল নির্ভর করা, আর কি ছিল বলো নির্ভর করা। আর অ্যাক্ট ফর মানে হচ্ছে কারোর পক্ষে কাজ করা, কারোর পক্ষে কাজ করা, পক্ষে। সো অন বিহাফ মানে যেহেতু পক্ষে, সো অ্যাক্ট ফর মানে হচ্ছে কারোর পক্ষে কাজ করা, উত্তর হবে এটা। আর অ্যাক্ট আপন যে কথা, অ্যাক্ট অনও কিন্তু একই কথা। সো অ্যাক্ট অন নির্ভর করা, অ্যাক্ট অন আবার ক্ষতি করা। সো অ্যাক্ট অন আপন দুটো একই জিনিস। ক্লিয়ার? আচ্ছা, সো এইগুলো তোমাদের যেহেতু মুখস্থ করতে হবে, তোমাদের বই থেকে মুখস্থ করবা। সো এটা মুখস্থ করো, শব্দ অর্থ যেরকম মুখস্থ করো না, শব্দ অর্থের মতো এরকম মুখস্থ করবা। আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো না, এমসিকিউ তোমরা পারবা বা তোমরা প্র্যাকটিস করবা মুখস্থ করার পরে। সো এটা খেয়াল করো। বিয়ার, বিয়ারের বাংলা কি হতে পারে? ভ্রমণ করা, তাই না? এখন দেখো বিয়ার অ্যাওয়ে, বিয়ার যখন অ্যাওয়ে যুক্ত হয় প্রিপজিশন হিসেবে অথবা অফ যুক্ত হয়, তখন বিয়ার অ্যাওয়ে বা বিয়ার অফ এটা অর্থ হয়ে যায় জয় করা, জয় করা। কি বলবো তো উইন, ইংরেজি কি উইন। আবার বিয়ার ডাউন যখন এর সাথে ডাউন যুক্ত হয় তখন এটা অর্থ হচ্ছে কি কাউকে ধাক্কা দিয়ে কাউকে ঠেলে ফেলে জয় করা, একই জিনিস জয় করা। আচ্ছা, বিয়ার অন, বিয়ার অন মানে হচ্ছে সম্পর্কিত, বিয়ার অন মানে কি হলো সম্পর্কিত। আর বিয়ার আউট এটা খুবই গুরুত্বপূর্ণ, বিয়ার আউটটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিয়ার আউটের দুটো অর্থ, একটা সমর্থন করা আর একটা হচ্ছে নিশ্চিত করা। বিয়ার আউট এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলতেছি যেগুলো গুরুত্বপূর্ণ আমি বলতেছি। বিয়ার আউট মানে কি হলো সমর্থন করা অথবা নিশ্চিত করা। কনফার্ম করি না বলে কনফার্ম করবেন, আপনার অর্ডারটা কনফার্ম করেন, নিশ্চিত করেন। বিয়ার আপ, বিয়ার আপ মানে হচ্ছে কি ধরে রাখা, ধরে রাখা মানে সাস্টেইন মানে ধরে রাখা। আর বিয়ার উইথ খুবই গুরুত্বপূর্ণ, এটা বিয়ার উইথ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিয়ার উইথ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিয়ার উইথ মানে কি বলতো সহ্য করা, বিয়ার উইথ মানে কি বলা সহ্য করা। সো আই ক্যান নট বিয়ার উইথ, সো আমি আর সহ্য করতে পারতেছি না। সো এখানে বিয়ার উইথ মানে কি বলো সহ্য করা। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে টলারেট, টলারেট মানে কি সহ্য করা। ইনস্টেড অফ টলারেট, টলারেটের পরিবর্তে আমরা কি বলতে পারি? টলারেট মানে কি বলতো সহ্য করা, টলারেট মানে কি বলতো সহ্য করা। সো বিয়ার উইথ মানে কি? বিয়ার উইথ মানে সহ্য করা, বিয়ার উইথ মানে কি বলতো সহ্য করা। সো এরকম করে আমরা এমসিকিউ যখন যাব না, এমসিকিউ পাবো না, কারণ যেগুলো মুখস্থ হচ্ছে তো বিষয়, সো মুখস্থ না করলে তুমি পারবে না। সো আমরা একটু গ্রুপ ভার্বগুলো আগে দেখি, ঠিক আছে? আর এটা পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষ হওয়ার সাথে পিডিএফ দিয়ে দিব।
ওকে, সব ঠিকঠাক আছে এখন? সব ঠিক আছে? সব ঠিক আছে, অলরাইট, ওকে। তাহলে আমরা সবাই একটু মনোযোগ দিব। সাউন্ড ঠিক আছে? ওকে, এটা যে তোমাদের মুখস্থ করতে হবে, আমি তোমাকে বলে দিচ্ছি যে ব্লো ব্লো অ্যাওয়ে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল ঠিক 3 বা 4 বছর আগে আসা প্রশ্ন। 3-4 বছর আগে এটা প্রশ্ন, ব্লো অ্যাওয়ে মানে উড়িয়ে নিয়ে যাওয়া অর্থে ব্লো অ্যাওয়ে হয়। আচ্ছা, আর হচ্ছে ব্লো অফ মানে নির্গত করা, এটা ইংরেজি হচ্ছে ইমিট। এটা এই শব্দগুলো মাথায় রাখবার সাথে। ব্লো ওভার মানে হচ্ছে থেমে যাওয়া। ব্লো আপ মানে হচ্ছে কি ধ্বংস করা, কিসের মাধ্যমে জানো? বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা। আর হচ্ছে গিয়ে ব্লো আউট, এই যে দেখো এইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সর্বশেষ, বাট এটা আসছে পুট আউট দিয়ে। কি আসছে? পুট আউট হিসেবে আসছে, পুট আউট, নট ব্লো আউট। সো ব্লো আউট মানে হচ্ছে কি নিভানো। ব্লো আউট মানে কি বলতো? নিভানো। আর পুট আউটও কি হচ্ছে? নিভানো। পুট আউটও কি বলতো? নিভানো। সো এইটা ঢাকা ইউনিভার্সিটিতে ব্লো আউট হিসেবে আসে নাই, আসছে পুট আউট হিসেবে। কি আসছে? পুট আউট হিসেবে আসছে। এই শব্দগুলো পড়লে এখানে কমন পড়ে যাবে, মুখস্থ করলে কমন পড়ে যাবে, এর বাইরে কিচ্ছু লাগবে না তোমার। আজকে তো আগে বললাম যে এমসিকিউ গুলো আমরা ম্যারাথন ক্লাসে সলভ করব, আর শব্দ অর্থগুলো মুখস্থ করলে তুমি নিজেই করতে পারবা। তারপরে হচ্ছে আমরা ম্যারাথন ক্লাসে সলভ করবো এগুলো। আচ্ছা, ব্রেক মানে কি? ভেঙে যাওয়া বা ভাঙ্গা। সো ব্রেক অ্যাওয়ে মানে কি? ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে কি ভেঙে বের হয়ে আসা। আর ব্রেক ডাউন হচ্ছে কি ভেঙে পড়া। এটা ইংরেজি কি বলতো? ডিক্লাইন। তারপর দেখো ব্রেক ডাউনের আরেকটা অর্থ আছে যে নষ্ট হওয়া। কি বলতো? নষ্ট হওয়া বা বিকল হওয়া। আর ব্রেক ফোর্থ মানে হচ্ছে হঠাৎ প্রকাশ করা। আর ব্রেক ইন মানে হচ্ছে কি বাধা দেওয়া। ব্রেক ইন মানে কি বলতো? বাধা দেওয়া। আমরা এটাকে ইংরেজিতে বলি ইন্টারাপ্ট। সো এটা খুবই কমন একটা শব্দ। ব্রেক ইন মানে কি বাধা দেওয়া, এটা ভালো করে পড়বা। আর ব্রেক ইনটু মানে কি কোনো কিছু ভেঙে প্রবেশ করা। সো ব্রেক অফ মানে হচ্ছে কি হঠাৎ থামা। আর ব্রেক থ্রু মানে হচ্ছে জোর করে সরানো। আর ব্রেক আউট মানে হচ্ছে কি হঠাৎ শুরু হওয়া বা প্রাদুর্ভাব ঘটা। আর ব্রেক আপ যেটা খুবই পরিচিত তোমাদের সাথে, ব্রেক আপ মানে কি বলতো? ব্রেক আপ মানে হচ্ছে গিয়ে বন্ধ হওয়া বা ক্লোজ। আর ব্রেক উইথ মানে কি? ব্রেক উইথ মানে হচ্ছে কি ঝগড়া করা। ব্রেক উইথ মানে কি বলতো? ঝগড়া করা। তো এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা। এগুলো কি করবা? মুখস্থ করে নিবা। রেগুলার একটা করে মুখস্থ করবা। রেগুলার কয়টা করে মুখস্থ করবা? একটা করে মুখস্থ করবা। সো একদিনে একটা করে পড়লে তোমার প্রেশার হবে না। সো একদিনে সবগুলো পড়ার দরকার নেই। রেগুলার কয়টা করে পড়বা? একটা করে পড়বা। তো আজকে ব্রিং পড়তেছো না, ব্রিং এ পড়বা। আজকে ব্রিং পড়ার পরে যদি সম্ভব হয় বিগত সালের প্রশ্নগুলো একটু সলভ করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা দেখো, ব্রিং অ্যাবাউট মানে কি বলতো? ঘটানো। ব্রিং ফোর্থ মানে কি বলতো? উৎপাদন করা বা প্রডিউস করা বলি না, ওটা। ব্রিং অফ মানে হচ্ছে কি উদ্ধার করা ইংরেজি কি? রেস্কিউ। অনেক সময় বলি না রেস্কিউ টিম আসছে। সো ব্রিং থ্রু মানে হচ্ছে কি সুস্থ হওয়া, এটা ইংরেজি বলে কিউর। ব্রিং আপ এটা খুবই কমন শব্দ, প্রতিপালন করা বা লালন পালন করা, এটা অনেক কমন শব্দ, এটা পরীক্ষায় আসে, ব্রিং আপ। আর ব্রিং ইন মানে হচ্ছে দেওয়া। ব্রিং মানে কি বলতো? দেওয়া। আর ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ করা, মানে কোনো কিছু প্রকাশ করা। ব্রিং আউট মানে দৃষ্টির অগোচর, মানে গোপনে। ঠিক আছে? ব্রিং ডাউন মানে হচ্ছে নিম্নমুখী বা রিডিউস বা কমানো। ব্রিং ডাউন মানে কি নিম্নমুখী, কমানো বা রিডিউস। আচ্ছা, এখন আমরা দেখি অল্পই। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ঢাকা ইউনিভার্সিটিতে যতবার না আসে সব থেকে বেশি আসে আর ইউতে। কোথায় আসে? আর ইউতে, সি ইউতে, জিএসটিতে, অর্থাৎ দাবি
বাহিরে প্রতি বছরই কোনো না কোনো পাবলিক পরীক্ষায় এটা আসে। সো ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় মাত্র 15টা, সো এখানে খুবই কম দেখা যায়। তবে এই বছর কিন্তু এইখান থেকে প্রশ্ন কমন আসতেই পারে। সো এটা মনে রাখা একটা কৌশল বলি। এখানে দুটো শব্দ মাথায় রাখতে হবে, যে বার্স্ট ইনটু, ইনটু আর হচ্ছে বার্স্ট আউট। ইনটু মানে কি? ইনটু মানে হচ্ছে হঠাৎ কান্নায় ভেঙে পড়া। ইনটু মানে কি বলো? ইনটু মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া যখন ইনটু হবে। আর যখন আউট হবে সাথে, এটা মানে হাসিতে ফেটে পড়া, হাসিতে ফেটে পড়া। এখন এই জন্য আমাদের মনে রাখাটা খুব কঠিন হয়ে পড়ে, যে কখন হাসিতে ফেটে পড়া আর কখন কান্নায় ভেঙে পড়া। সো কান্নাটা কোথা থেকে আসে আমাকে বলো? কান্না কোথায় থেকে আসে? কান্না আসে ভিতর থেকে। সো ভিতর থেকে যেহেতু আসে, ইন মানে কি বলো তো? ভিতরে। সো বার্স্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, আর হাসিতে তো মুখের উপর দিয়ে দেখা যাচ্ছে, অট্ট হাসি দিচ্ছে, দাঁত মুখ সব দেখে ফেলতেছে। সো আউট মানে কি? বাহিরে। সো বার্স্ট ইনটু মানে হচ্ছে কি কান্নায় ভেঙে পড়া। বার্স্ট ইনটু মানে কি বলতো? ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, আর বার্স্ট আউট মানে হচ্ছে কি হাসিতে ফেটে পড়া। তো এইটা আমি প্র্যাকটিস আমি এখানে করে দিচ্ছি, যেহেতু খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি এটা প্র্যাকটিস আমি করে দিচ্ছি এখানে। দেখো, দ্য গার্ল মেটি বার্স্ট ড্যাশ টিয়ার্স মানে কি? সে কান্নায় ভেঙে পড়লো। টিয়ার্স মানে কি? জল বা অশ্রু, চোখের পানিতে। টিয়ার্স মানে কি বলো? চোখের পানি। সো চোখের পানিতে সে কি করলো? দ্য গার্লস বার্স্ট ইনটু টিয়ার্স। কি হবে? ইনটু টিয়ার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইনটু টিয়ার্স কেন হবে বলো ভাইয়া? এখানে মনে রাখবো আমি কি বলছিলাম, যে বার্স্টের পরে দুটো হয়, একটা হচ্ছে ইনটু আর একটা হচ্ছে কি আউট। সো যখন আমরা হাসিতে ফেটে পড়বো, ঠিক আছে, আর যখন আমরা কান্নায় ফেটে পড়বো, কান্নায় ভেঙে পড়বো, ফেটে পড়বো, তখন হবে ইনটু। কিভাবে মনে রাখবো? কান্নাটা কোথা থেকে আসে? মানুষ যখন ভিতরে আঘাত পায় তখন কান্না আসে। ভিতরে ইংরেজি কি? ইন। সো এভাবে মনে রাখবো যে ইনটু। কান্নায় ভেঙে পড়লে ইনটু, হাসিতে ফেটে পড়লে আউট। সো এই শব্দটার সাথে কয়টা প্রিপোজিশন বসে আমি আবার বলতেছি, এই শব্দটার সাথে কয়টা প্রিপোজিশন বসে? দুটো বসে, একটা হচ্ছে ইনটু আর একটা হচ্ছে আউট। ইনটু আউট ছাড়া আর কোনো প্রিপোজিশন বসে না। সো এখানে ইনটু আছে, আরটা হচ্ছে আউট। সো আউট হবে না কেন? যদি সে হাসিতে ফেটে পড়তো, যদি এখানে বলা থাকতো টিয়ার্স না বলে যদি বলতো লাফিং, হাসার কথা বলতো, তখন কিন্তু বার্স্ট আউট দিতাম আমি। যদি বলতো মানে হাসি অর্থ দেয় এমন কোনো শব্দ এখানে থাকতো, বা টিয়ার্স মানে কি? চোখের জল। চোখের জলে যখন কান্না ভেঙে পড়ে তখন মানুষ চোখের জলে পড়ে। সো এখানে কি হবে? এখানে কি হবে? ইনটু। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে যে বার্স্টের পরে কি হবে? ইনটু। কি হবে? ইনটু। টিয়ার্স যেহেতু বলা আছে, কি বলা আছে? টিয়ার্স মানে কি? চোখের পানি। সো কি হবে? ইনটু হবে। বার্স্ট ইনটু টিয়ার্স। আচ্ছা, এখন দেখো কল, এই শব্দটা খুবই খুবই পরিচিত, যদিও এইগুলো সাধারণত মেডিকেলে আসে বেশি। কি শেষে? মেডিকেল বা নার্সিং এ এই শব্দগুলো বেশি আসে। সো মেডিকেলে আসুক, নার্সিং আসুক, এগুলো আসলে যে ওদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না, তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এটা সাধারণত টেডিকেল বা হচ্ছে নার্সিং রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে। আচ্ছা, তারপর তোমার জন্য কিন্তু এখানে কয়েকটা শব্দ আছে যেগুলো তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে। তারপর দেখো কল এট মানে কল মানে কি? কলের সাধারণ অর্থ কি? ডাকা। কলের সাধারণ কি? কাউকে ডাকা না, ডেকে আনা, এরকম কিছু। সো কল এট মানে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে দেখা করা। ধরো তুমি বললাম আমি আজকে শুভ ভাইয়ের সাথে টিএসসি তে দেখা করতে গিয়েছিলাম, বা শুভ ভাইয়ের সাথে টিএসসি তে দেখা হয়েছে। তো টিএসসি একটা জায়গা না, ওই জায়গায় দেখা করলে হবে কি? কল এট। সো কল এট তখন কিন্তু আমার ডাকা না, কল তখন কি? কাউকে ডাকা না। সো কল এট মানে হচ্ছে কি? দেখা করা, কোনো একটা জায়গা, ভিজিট ইন আ প্লেস, কোনো একটা জায়গায় দেখা করা। আর কল আপ মানে হচ্ছে কি? স্মরণ করা। কল আপ মানে কি বলতো? স্মরণ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, কল আপ। আর একটা দেখো, কল আপ মানে কাউকে ফোন করা অর্থ কল আপ হয়। আর কল অফ, এটা তো সবাই জানো, কল অফ মানে হচ্ছে বাতিল করা বা ক্যান্সেল করা। এটা কিন্তু তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি অনেক ইম্পর্টেন্ট। এটা কল অফ। বলবে যে আজকের ম্যাচটি বাতিল হয়ে গেছিল, আজকের খেলাটা বাতিল হয়েছে। কেন হয়েছে? কারণ বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে গেল, বলতে পারে না। তো বলবে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলের পরিবর্তে বলবে কি না? কল ড্যাশ, তখন কি বসবো? কল অফ। সো বাতিল করা অর্থ কি হবে? কল অফ। আর কল আউট মানে হচ্ছে চিৎকার করা, শাউট করা, ঠিক আছে? আর কল ফর মানে হচ্ছে কি? আস্ক ফর মানে চাওয়া, ডিমান্ড করা। কল ফর মানে চাওয়া, আর কল ফর মানে কি বলতো? চাওয়া। আর কল ইন মানে হচ্ছে আমরা যেটা বলি কাউকে ডেকে পাঠানো, বলে কল ইন এ ডক্টর, একজন ডাক্তারকে ডাকো। সো এখানে কল ইন মানে ডাকা। আর কলের পরে যখন অন বা আপন হবে তখন কি হবে? কারোর সাথে দেখা করা অর্থে, কারোর সাথে কি হলো?
দেখা করা অর্থে হবে। সো কল এটও কিন্তু জায়গায় গিয়ে দেখা করা, জায়গায় গিয়ে। আর এখানে জায়গাটার উল্লেখ না করে কি বলো কারোর সাথে দেখা করা। সো এইখানে এই দুইটার সাথে আবার ঝামেলা বাঁধা না, যে কল এট মানে হচ্ছে কোনো একটা জায়গায় দেখা করা, আর কল অন বা আপন মানে কারোর সাথে দেখা করা অর্থে এটাও কিন্তু হয়, অন বা আপনও হয়। আর কল ওভার মানে কি রিড আউট মানে নাম ধরে ডাকা। কল ওভার মানে কি নাম ধরে ডাকা। নাম ধরে ডাকার আরেকটা ইংরেজি শব্দ আছে, এটা কি বলে রিড আউট। রিড আউট মানে কি নাম ধরে ডাকা। অনেক সময় হাজিরা হয় না স্কুলে বা কলেজে, তোমাদের নাম ধরে রাখে, সো এরকম করে নাম ধরে রাখা, একটু খেয়াল করো। তারপর হচ্ছে ক্যারি। সো ক্যারিটা খেয়াল করো, ক্যারিটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। যে সাজেশন দিয়েছিলাম সাজেশনের মধ্যে কিন্তু ক্যারিটা ছিল। সো ক্যারি, ক্যারি অ্যাওয়ে, ক্যারির সাথে যখন অ্যাওয়ে হবে তখন এর অর্থ হচ্ছে স্থানান্তরিত করা। আর ক্যারি অ্যাওয়ে আরেকটা অর্থ হচ্ছে মৃত্যু ঘটানো। আর ক্যারি অফ অর্থ কিন্তু মৃত্যু ঘটানো। আর ক্যারি অফ খুবই গুরুত্বপূর্ণ, ক্যারি অফ মানে জিতে লওয়া বা জিতে যাওয়া। আর ক্যারি অন এটা তো তোমরা সবাই জানো, অনেক সময় ক্যারি অন মানে চালিয়ে যাও, চালিয়ে যাও। আর ক্যারি ওভার, ক্যারি ওভার মানে হচ্ছে কি মানে ধরো তোমার টেক ওভার, টেক ফরওয়ার্ড করা। টেক ফরওয়ার্ড মানে কি হিসাবের জের পর পৃষ্ঠা টানা এরকম আর কি। তো তারপর দেখি ক্যারি উইথ সহমত করা। তারপর হচ্ছে কি ক্যারি আউট, ক্যারি আউট মানে হচ্ছে কি সম্পাদন করা। আর ক্যারি থ্রু, ক্যারি থ্রু মানে হচ্ছে কি ফলপ্রসূ হওয়া। সো এগুলোর মধ্যে সবচেয়ে ভালো করে মনোযোগ দিয়ে পড়বা কোনটা, মনোযোগ দিয়ে পড়বা হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ক্যারি অন। আচ্ছা এটা সবটা লাগবে না, এটা সবটা লাগবে না, কোনটা কোনটা লাগবে মানে কোনটা কোনটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা বাদ দেওয়া যাবে না হচ্ছে গিয়ে ক্যারি অ্যাওয়েটা দেওয়া যাবে না বাদ, ক্যারি আউট, ক্যারি অফ, ক্যারি অন, এই তিনটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এই তিনটা ভালো করে পড়বা। বাকিগুলো চাইলে তুমি একটু জাস্ট এক নজর দেখে নিবা, মানে খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলতে চাই না, কারণ এগুলো জাস্ট এক নজর দেখবা। তারপর দেখো কাম। সো কামের ক্ষেত্রে যদি বলি, কামের এই পেজটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। পরের পেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি এটা দেখাই দিই। কি দেখো কামের সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কাম রাউন্ড। কাম রাউন্ড মানে হচ্ছে কি সুস্থ হওয়া। কাম রাউন্ড মানে কি সুস্থ। আরোগ্য মানে কি অসুস্থ থেকে সুস্থ হইলে এটা আরোগ্য লাভ করা মানে সুস্থ হওয়া। আর হচ্ছে কাম আউট, কাম আউট মানে হচ্ছে কি প্রকাশিত হওয়া। এবং কাম আপ, কাম আপ মানে সমান হওয়া। এবং কাম ওভার, এই জিনিসগুলো ভালো করে পড়বা। সো এইখানে এই তিনগুলো যেন ভালো করে পড়ো। সো এইটার জন্য আমি এইখানে এই পেজে চলে আসছি। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাকে সুপার সাজেশনে দেওয়া ছিল, একটু খেয়াল করো। কাট ডাউন, আমরা তো এটা জানি, কাটিং ডাউন ট্রিস, ট্রি প্ল্যান্টেশন আমরা যে রচনাটা পড়লাম না, প্যারাগ্রাফ পড়ছি। তো এই প্যারাগ্রাফে কিন্তু বলা ছিল যে কাটিং ডাউন ট্রিস। তো কাটিং ডাউন ট্রিস বা কাটিং ডাউন মানে কি কাট ডাউন, কাট ডাউন মানে কি গাছ কেটে ফেলা। আর কাট ডাউন আরেকটা অর্থ হচ্ছে কমানো। কি করা বলো তো কমানো। এগুলোর সাথে কিন্তু এই অর্থগুলো মুখস্থ করে ফেলবা। কমানো ইংরেজি কি রিডিউস। তারপর দেখো কাট ইন, কাট ইন মানে কি মানে ইন্টারাপ্ট করা, মানে কথার মধ্যে আরেকজন কথা বলা। তো কাট অফ, কাট অফ মানে এটা তিনটা অর্থ আছে, দেখো একসাথে পড়ি। কাট অফ মানে কি বলো বিচ্ছিন্ন হওয়া। বিচ্ছিন্ন একটা বস্তু, তো একটা বস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কাট অফ হয়। আর মানুষ যদি এই পৃথিবী ছেড়ে অন্য জগতে চলে যায়, মাটির নিচে চলে যায় বা মারা যায়, সেও কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সো বস্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, মানুষ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সো কাট অফ মানে কি বিচ্ছিন্ন হওয়া, মানে সেপারেট হওয়া, আলাদা হয়ে যাওয়া আর কি। বা আরেকটা কাট অফ কি কেটে কেটে বিচ্ছিন্ন করা যায়, কেটে বিচ্ছিন্ন করা যায়। আর একটা মানুষ যদি বিচ্ছিন্ন হয় তাহলে সে কি মারা যায়। সো কাট অফ মানে কি মারা যাওয়া বা বিচ্ছিন্ন হওয়া, এটাকে আমরা কি বলতে পারি সেপারেট। আর কাট আপ মানে হচ্ছে মর্মাহত হওয়া, ঠিক আছে? সো এটা থেকে কিন্তু এই কাট অফটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কাট অফ। আর কাট ডাউন তো তোমরা এমনিতেই পারো। তোমরা যদি এটা মুখস্থ করে ফেলো, আমি 16 দিন সময় দিলাম, ঠিক 16 দিন পরে আমাদের যখন ম্যারাথন ক্লাস হবে, তখন এই ক্লাসে যখন আমি পড়াবো তখন তোমরা অ্যান্সার করতে পারবা। সো এখন যদি আমি এমসিকিউ প্র্যাকটিস করতে যাই, অনেক অর্থ তোমাদের জানা থাকবে না, তখন তোমাদের প্রবলেম হয়ে যাবে। সো তোমরা একটু এক নজরে দেখে নেবা, যেগুলো দেখাইতেছি এগুলো ভালো করে পড়বা, আর যেগুলো তো বলে দিচ্ছি কোনগুলো কিভাবে পড়তে হবে। এবং দেখো ফল ইন উইথ, ফল ইন উইথ, এটা কিভাবে প্রশ্নটা আসবে এটা আমি জানি। কি বলবে জানো, এভাবে বলবে যে ফল ইন উইথ মিনস, এটা মানেটা কি, হোয়াট ডাজ মিন বাই ফল ইন উইথ। ফল ইন উইথ মানে হচ্ছে একমত হওয়া। দেখো এই প্রশ্নগুলো কোন কোন ইউনিভার্সিটিতে আসবে, এটা বিউপিতে আসবে। এটা কোথায় আসবে বলো তো, বিউপি টাইপ প্রশ্নগুলো আছে, বিউপি।
তারপর হচ্ছে কি আরো কিছু ইউনিভার্সিটি আছে, এই যে বিউপি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো হয়, ওরা বলবে কি হোয়াট ডাজ মিন বাই, অথবা ফল ইন উইথ মিনস, এটা মানেটা কি। পরে অপশন দেওয়া থাকবে এগ্রি উইথ, অপশন দেওয়া থাকবে কি বলতো, এগ্রি উইথ। সো ফল ইন উইথ মানে কি, ফল ইন উইথ মানে হচ্ছে কি একমত হওয়া, আর এটার ইংরেজি হচ্ছে কি, তোমার তো বাংলা লেখা থাকবে না একমত হওয়া, তোমার কিন্তু ইংরেজিতে লেখা থাকবে এগ্রি উইথ। সো এটা পড়বা, সো এটা ভালো করে পড়বা, তার বিউপি টিউবিতে পরীক্ষা দিবা, আর ঢাকা ইউনিভার্সিটি তো অবশ্যই দেখে যাবা। আচ্ছা, ফল এমনটা এক নজর দেখে যাবা, ফল এট সেম, ফল ব্যাক অন আপন সেম ভাবে এক নজর দেখবা, বাট ফল ফ্রম এই জিনিসটা ভালো করে দেখবা, এবং ফল ইন উইথ 100%, এই দুটো জিনিস খুব ভালো দেখবা। ফল ফ্রম মানে কি বের হওয়া, তো বের হওয়া তো পরীক্ষা হলে অপশন থাকবে না, অপশন থাকে কাম আউট। এবং দেখো মোস্ট ইম্পর্টেন্ট সেটা ফল আউট, ফল আউট মানে কি, এইটা অপশনে থাকবে পরীক্ষা হলে, ঝগড়া করা বা কলহ করা, কলহ মানে ঝগড়াই। আর ফল অন মানে কি, ফল অন মানে হচ্ছে আক্রমণ করা, ফল মানে আক্রমণ করা, যে বিউপি টাইপ, বিউপি এবং আর্মিদের কিছু ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটিগুলোতে এই শব্দগুলো ইম্পর্টেন্ট। এবং ফল অফ, এবং হচ্ছে কি দেখো ফল অফ কটা আছে এখানে, দুটো, একটা হচ্ছে তোমার কোনো কিছুর উপর থেকে পড়ে গেলে সেটাকে ফল অফ, তারপর হচ্ছে আরেকটা অর্থ হচ্ছে কমে যাওয়া, ধরো উপর থেকে কোনো একটা কিছু পড়ে গেল, আমটা ধরো গাছ থেকে আম পড়ে গেল, তো সেক্ষেত্রে কি হবে, ফল অফ হবে। বা কোনো কিছুর তীব্রতা কমে গেল, বা কোনো কিছু কমে গেল, কমে যাওয়া অর্থ হচ্ছে ফল অফ। তো দুটো অর্থে ফল অফ হয়। আর ফল থ্রু, ফল থ্রু দেখো, ফল থ্রু মানে হচ্ছে কি ব্যর্থ হওয়া, মানে ফেল করা, ব্যর্থ। ফল থ্রু মানে ব্যর্থ হওয়া, যেটা পরীক্ষা অপশনে থাকবে ফেল। এখন দেখো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা না, এটা সকল ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এটা সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সো একটু খেয়াল করো, গেট এট, গেট এট মানে কি বলতো, নাগাল পাওয়া, মানে হাতের কাছে পাওয়া। আর গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে মানে কি পালিয়ে যাওয়া, ঠিক আছে। আর গেট আউট, গেট আউট মানে হচ্ছে বের হয়ে যাওয়া, এটা সমার্থক শব্দ কোনটা, মানে আরেকটা শব্দ হচ্ছে গো আউট, মানে বের হয়ে যাওয়া। গেট বাই মানে কি পাশ দিয়ে চলে যাওয়া। গেট অন, গেট অন মানে কি বলতো, গেট মানে হচ্ছে যানবাহনে ওঠা। তো গেট অফ হচ্ছে কি আবার উল্টোটা, যানবাহন থেকে নামা। ভালো করে খেয়াল করো, এই দুটো জিনিস একই। গেট অন মানে বাসে ওঠা বা সিএনজিতে ওঠা, কোন একটা যানবাহন তো চিনো, মানে যেগুলো তোমরা চলাচল করো। গেট অন মানে হচ্ছে ওই যানবাহনে ওঠা, আর গেট অফ মানে হচ্ছে এখান থেকে নামা, ঠিক আছে। গেট অন হচ্ছে গিয়ে ওঠা, বাসে বা যানবাহনে ওঠা, আর অফ হচ্ছে গিয়ে নামা, ঠিক আছে, এটা মনে রাখবা। আর গেট ডাউন ফ্রম, ঠিক আছে। আর একটা দেখো গেট অফ, গেট অফের একটা তো অর্থ হচ্ছে গিয়ে, গেট অফ হচ্ছে গিয়ে যানবাহন থেকে নামা, গেট অন মানে হচ্ছে ওঠা। আবার গেট অফের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার পালিয়ে যাওয়া, কি বলা বলতো, পলায়ন করা বা পালিয়ে যাওয়া। আর গেট ওভার, গেট ওভার বলতে বলো, গেট ওভার মানে হচ্ছে ওভারকাম করা, মানে জয় করা, ঠিক আছে। আর গেট থ্রু, গেট থ্রু মানে হচ্ছে গিয়ে পাস করা বা উত্তীর্ণ হওয়া। আর গেট আপ মানে হচ্ছে গিয়ে জেগে ওঠা, গেট আপ মানে বলো কি বলো, জেগে ওঠা। সো বলো না যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, যে গেট আপ মানে জেগে ওঠা। তারপর দেখো সেম ভাবে গিভ, কি বলবো বলো তো, গিভ। সো গিভ, গিভ অ্যাওয়ে মানে কি, তুমি তো বলো গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে কি বিতরণ করা, ইংরেজি কি ডিস্ট্রিবিউট। আর গিভ ইন, গিভ ইন মানে কি পরাজয় স্বীকার করা, পরাজয় স্বীকার করা। সো গিভ ইন আরেকটা অর্থ হচ্ছে রাজি হওয়া। গিভ ইন আরো একটা অর্থ আছে, এটা হচ্ছে কি সারেন্ডার করা, মানে কি নতি স্বীকার করা। সারেন্ডার করা মানে কি আমি হার মানলাম, এটা মেনে নেওয়া। তারপর হচ্ছে কি গিভ ওভার, গিভ ওভার মানে হচ্ছে কি পরিত্যাগ করা, পরিত্যাগ করা। গিভ ওভার মানে কি বলতো পরিত্যাগ করা। তারপর হচ্ছে ছেড়ে দেয়। আর গিভ ওভার আরো অর্থ আছে হস্তান্তর করা, এটা খুব বেশি অর্থ ব্যবহার হয়। গিভ ওভারের সবচেয়ে কমন অর্থ কোনটা, গিভ ওভার মানে হচ্ছে কি মেক ওভার, গিভ ওভার মানে কি মেক ওভার, একই জিনিস। গিভ ওভার মেক ওভার একই জিনিস, এটা হচ্ছে হস্তান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া। আর গিভ আপ মানে কিন্তু সবাই জানো ছেড়ে দেওয়া, এবং এইটা এটা এটা গিভ আপ মানে হচ্ছে কি ছেড়ে দেওয়া। সো এই গিভ আপের যে সমার্থক শব্দ অপশনে থাকবে কিন্তু অ্যাবান্ডন, অপশনে কোনটা থাকবে অ্যাবান্ডন। সো তোমরা কিন্তু পাশাপাশি এই ইংরেজি শব্দগুলো কিন্তু পড়ে নিবা। আচ্ছা এইখানে গো, গো 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 হাইলি ইম্পর্টেন্ট, এটা কি হাইলি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। সো এটা ভালো করে পড়তে হবে, এটা ভালো করে পড়তে হবে। সো একটু খেয়াল করো, গো অ্যাওয়ে মানে কি একটা জায়গা থেকে ছেড়ে যাওয়া, ধরুন তোমার ক্লাস যখন শেষ হয়ে যাবে, ক্লাসরুম আমি কি ত্যাগ করে চলে যাব না, এটা কি বলা হয় লিভ, লিভ মানে ত্যাগ করা, দ্য প্লেস জায়গা স্থান ত্যাগ করা, এটা কি বলা হয় বাংলা বলা হয় প্রস্থান করা, বাংলাটা কঠিন।
আর ইংরেজিটা সহজ, তাই না? এখানে গো এগেনস্ট মানে কি বিরুদ্ধে যাওয়া, কারোর বিরুদ্ধে যাওয়া। আর গো ব্যাক অন মানে কি গো ব্যাক অন, এটা মনে রাখবা, গো ব্যাক অন এটা হচ্ছে একটা প্রত্যাহার করা, উইথড্র করা আর কি। গো বিয়ন্ড মানে কি অতিক্রম করা। গো বাই মানে হচ্ছে মেনে চলা, গো বাই মেনে চলা। এটা আরেকটা হচ্ছে কি অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই, এটা অপশনের পরীক্ষা হলে থাকবে। গো বাই সাথে কি থাকবে অ্যাবাইড বাই। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসবে সেটা হচ্ছে কি গো ইন ফর, গো ইন ফর। গো ইন ফর মানে কি বলতো, গো ইন ফর মানে হচ্ছে কি সিট ফর, এগুলো মানে কি ভাইয়া? গো ইন ফর মানে হচ্ছে কি প্রতিযোগিতা করা। গো ইন ফর মানে কি বলো, প্রতিযোগিতা করা। গো ইন ফর মানে কি বলতো, প্রতিযোগিতা করা। বুঝতে পারছো? মোবারক হচ্ছে, এগুলোর জন্য তো 16 দিন বেশি হয়ে গেল, 10 দিন যথেষ্ট। যদি 5 দিনে শেষ করে ফেলো আমার আপত্তি নেই, তো সব করে ফেলো। আমি জানি অনেকে এক রাতে মুখস্থ করে ফেলবে, আমি জানি এরকমও আছে ছেলে ফেলে। আচ্ছা, গো অফ, গো অফ মানে বলতো ছুটি যাওয়া। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো মিল আছে কে গো অন, আর একটা কি শিখছিলাম ক্যারি অন। ক্যারিতে পড়ছিলাম না, ক্যারি অন গো অন মানে কি চালিয়ে যাওয়া, এটা ইংরেজি কন্টিনিউ। আর গো আউট, গো আউট মানে বলতো, গো আউট মানে হচ্ছে কি আলো নিভে যাওয়া, যেটাকে আমরা বলি পুট আউটও বলি, কি বলি পুট আউট বলি। এখন এখন এই সাইডটাতে আরো বেশি ইম্পর্টেন্ট। সো গো মোস্ট ইম্পর্টেন্ট, গোটা মোস্ট ইম্পর্টেন্ট আমি আগে বলছি। বাট এই ইম্পর্টেন্টের ভিতরে যদি বলি আরো ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটুকুতে, এই অংশটুকু দেখো গো ওভার। গো ওভার মানে কি বলতো পরীক্ষা করা, গো ওভার মানে কি বলতো পরীক্ষা করা। আর গো থ্রু, গো থ্রু, গো থ্রু সর্বোচ্চ মনোযোগ দাও এই জায়গাটাতে। গো থ্রু কয় জায়গায় দেখতে পাচ্ছি আমরা? 3 জায়গায়। গো থ্রু সর্বোচ্চ মনোযোগ। গো ওভার, ওভার তো পরীক্ষা করা, বুঝলাম। গো ওভার মানে কি পরীক্ষা করা, এটা আমার কোনো কনফিউশন নাই। এটা তুমি তো বাসায় পড়বা, এখন তো সব মনে থাকবে না, আমি যা পড়াইছি সেরকম সব মাথায় থাকবে না, বাসায় পড়বা। একটু এখানে মনোযোগ দাও। গো ওভার পরীক্ষা করা, এটা আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারলাম। এখন আসবো গো থ্রু 1, গো থ্রু 2, গো থ্রু 3, তিনটা অর্থ আছে। গো থ্রু এখানে যে ডিরেক্টলি সরাসরি বাংলা লেখা আছে পড়া, কি পড়া? রিড। রিড মানে কি পড়া, আমি বলবো না আই রিড দ্য বুক, আই রিড আ বুক, আমি একটা বই পড়ি, আমি একটা বইতে পড়েছিলাম। সো এই পড়া মানে বই পড়া, কোনো কিছু পড়া। তো রিড পড়া এবং গো থ্রু পড়ার মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। ধরো আমি বই পড়তেছি যখন, তখন আমার মনোযোগ আছে কিনা এটা কিন্তু আমি জানি। সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়া, সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়া বোঝাতে গো থ্রু ব্যবহার করা হয়। কি বলা হয়? আমি সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়তেছি, এটা বোঝাতে গো থ্রু ব্যবহার করা হয়। এটা শুধু পড়া না, এটা কি মনোযোগ দিয়ে পড়া এবং সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়া বোঝাতে গো থ্রু ব্যবহার করা হয়। এবং গো থ্রুর আরেকটা অর্থ হচ্ছে কি গো থ্রু কিন্তু পুনরায় বিবেচনা করা অর্থ কিন্তু গো থ্রু ব্যবহার করা হয়। তো গো থ্রু কিন্তু একটা সবচেয়ে বেশি ব্যবহার কোথায় আছে? যে পড়া অর্থে। এবং কি পড়া? সাধারণভাবে না, সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়া। আরেকটু ভালো করে খেয়াল করো, ধরো তুমি তোমার শিক্ষকের কাছে একটা ছুটির জন্য অ্যাপ্লাই করছো। প্রথম শিক্ষক কি করলো? তোমার ছুটিটা ক্যান্সেল করে দিল, ছুটি তোমাকে দিল না। তারপর বলা স্যার আমাকে প্লিজ ছুটিটা আমার লাগবে, তুমি অনুরোধ করতে থাকলা। টিচার চিন্তা করলো ছেলেটা হয়তো আসলে ছুটিটা খুব দরকার, তখন সে কি করলো পুনরায় বিবেচনা করতেছে তোমাকে ছুটিটা দেওয়া যায় কিনা। তো এই গো থ্রুর আরেকটা অর্থ হচ্ছে রিভিউ। রিভিউ মানে কি পুনর্বিবেচনা করা, পুনরায় বিবেচনা করা বা পুনর্বিবেচনা করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে কি গো থ্রু, সেটা হচ্ছে কি সহ্য করা। কি করা বলতো? সহ্য করা বা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা করতে। তুমি যখন পড়বা, পড়ার পর তোমার কি হবে? অভিজ্ঞতা হবে। সো এই অভিজ্ঞতা, তো এই গো থ্রুটা খুব ভালো করে পড়তে হবে। এখন আচ্ছা, তারপর দেখো এটা বুঝতে পারলাম, তাহলে গো থ্রু এর 3টা অর্থ আছে। গো থ্রু কয়টা অর্থ? 3টা অর্থ। একটা হচ্ছে গিয়ে গো থ্রু বলতে সাধারণভাবে পড়া না, সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়া। গো থ্রু এর আরেকটা অর্থ হচ্ছে পুনরায় বিবেচনা করা বা পুনর্বিবেচনা করা। গো থ্রু এর আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে সহ্য করা বা অভিজ্ঞতা বা বিয়ার বহন করা। আচ্ছা দেখো, আরেকটা হচ্ছে গো আপ, এটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। গো আপ মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া, গো আপ মানে কি বৃদ্ধি পাওয়া। আর গো উইথ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। গো উইথ মানে হচ্ছে এগ্রি বা একমত হওয়া, এগ্রি বা একমত হওয়া। আর গো উইদাউট মানে হচ্ছে
অভাবে কাটানো, অভাবে কাটানো। এখানে কয়টা শব্দ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই 7টা শব্দের 7টাই যেন টানা মুখস্থ। এটা কি বলো? টানা মুখস্থ। এটা কোনোভাবে যেন ভুল না হয়। এইখানে এই স্লাইডের পুরোটাই এই 7টা শব্দই টানা মুখস্থ রাখতে হবে। এই 7টা শব্দ কি করতে হবে? টানা মুখস্থ। সবাই বলো, এখানে 7টা যে শব্দ আছে এই 7টা শব্দ কি করবা? টানা মুখস্থ করবা। কি করবা? টানা মুখস্থ। ক্লিয়ার? এখানে যে 7টা শব্দ আছে এগুলো কি করবা? একটা না মুখস্থ। আচ্ছা, তারপর দেখো লুক। সো লুক তো আমরা আগে দেখছি একটু। সো লুক অ্যাট মানে কি বলতো? লুক অ্যাট মানে তাকানো। আর লুক ডাউন আপন মানে ঘৃণা করা। ঘৃণা করা, কি করা? ঘৃণা করা। এবং লুক ইনটু মানে কি বলো? তদন্ত করা। এটা ইংরেজি কি? ইনভেস্টিগেট। লুক আপ, লুক আপ মানে কি বলতো? মূল্য বৃদ্ধি পাওয়া। আবার লুক আপ কিন্তু আবার অভিধানে মানে কি? তোমার ডিকশনারিতে শব্দ খুঁজে বের করা। লুক আপ মানে কি? ফাইন্ড আউট, খুঁজে বের করা। লুক আফটার মানে কি? টেক কেয়ার অফ মানে কি? দেখাশোনা করা। লুক টু খুবই গুরুত্বপূর্ণ। লুক টু মানে কি? মনোযোগ দেওয়া। লুক টু মানে কি বলতো? মনোযোগ দেওয়া। এইটা কিন্তু ডি ইউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটুকু আমি বলতেছি, ডি ইউতে কোনো একটা অপশনে এটা পাবা ইনশাল্লাহ। ডি ইউতে পাবা ইনশাল্লাহ, বা কোনো ইউনিভার্সিটিতে তো পাবা এটা। লুক টু, লুক টু মানে কি বলতো? লুক টু মানে কি? লুক টু, লুক টু, লুক টু মানে কি? মনোযোগ দেওয়া। এবং লুক ফর মানে হচ্ছে কি? খোঁজা বা খোঁজ করা। আর লুক ওভার, লুক ওভার কি? পরীক্ষা করা। আর লুক আউট মানে, লুক আউট এই জায়গাটাও ইম্পর্টেন্ট মানে লুক আউট সতর্কতা। লুক আউট মানে কি বলতো? লুক আউট মানে সতর্ক হওয়া। লুক আউট মানে কি? সতর্ক হওয়া। আর লুক আপ টু, লুক আপ টু মানে কি? সম্মান করা। সো লুকটা হাইলি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো, এর মধ্যে কোনটা কোনটা বেশি ভালো করে পড়বা? লুক টু, লুক টু, লুক টু ভালো করে পড়বা, এবং লুক ওভার ভালো করে পড়বা, লুক আউট ভালো করে পড়বা, এবং লুক আপ, লুক আপটা দেখবা যে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসছে। তো এই যে দেখানো অংশগুলো ভালো করে পড়ো, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। ক্লাসটা তুমি আবার দেখো, রেকর্ড করো, রেকর্ড করে তোমার বইটা দাগায় নিও, ঠিক আছে? মূল বইটা দাগাইতে হবে। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট মেক। এইটা ছাড়া, এটা ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই হতে পারে না। মেক ছাড়া, মেক ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু মেক শব্দটা তোমার অবশ্যই এবং অবশ্যই আছে, এই শব্দটা থাকবে। দেখো মেক আফটার, মেকের যখন আফটার হবে এটা মানে কি? কারোর পিছনে অনুসরণ করা, কারোর পিছনে। দ্য পুলিশ মেড আফটার দ্য থিফ। ধরো পুলিশ কি করতেছে? চোরের পিছনে দৌড়তেছে, মানে চোরটাকে ধরার জন্য, মানে কারোর পিছনে হটা, এটাকে বলে মেক আফটার। আর মেক ফর বলতে কি? মেক ফর বলতে কোন স্থানে উদ্দেশ্যে যাত্রা হওয়া, করা। মেক অফ, মেক অফ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। মেক আপ ওয়ান্স মাইন্ড খুবই গুরুত্বপূর্ণ, মানে মনস্থির করা। মেক আপ ওয়ান্স মাইন্ড মানে কি? মনস্থির করা, খুবই গুরুত্বপূর্ণ। মেক অ্যাওয়ে মানে কি? হত্যা করা। মেক অফ মানে তৈরি করা। মেক ও এফ কিন্তু, ও ডাবল এফ না। আবার এটা ইংরেজি কি? আবার কম্পোজ অফ। মেক ফ্রম, মেক ফ্রম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে উপাদান। মেক অফ এবং মেক ফ্রম এর ব্যবহার তোমাকে শিখাই দেবো প্রিপজিশন অংশ, সমস্যা নেই। সো মেড আপ অফ এইটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো কিছুর সমবায় বা সমন্বয় গঠিত। যেমন বাংলাদেশ ইজ মেড আপ অফ, মেড আপ অফ 24 ডিস্ট্রিক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। তো তোমাদেরকে এই তিনটার প্রিপজিশন অংশ তোমাকে ব্যবহারটা শিখাই দেবো। মেক অফ, মেক ফ্রম, মেড আপ অফ, এই তিনটার ব্যবহার জেনারেল প্রিপজিশনে শিখিয়ে দিব। তারপর দেখো মেক আউট, মেক আউট মানে কি? মেক আউট খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেক আউট মানে বুঝতে পারা। আর মেক আপ, মেক আপ মানে ক্ষতিপূরণ করা বা পরিপূর্ণ করা। মেক আপ ফর মানে কি? ক্ষতিপূরণ। মেক আপ ফর, একটু খেয়াল করো। মেক আপ মানে কি? মেক আপ মানে হচ্ছে পরিপূর্ণ করা। মেক আপ মানে কি? পরিপূর্ণ করা। আর মেক আপ এর পরে যদি ফর থাকে, মেক আপের পরে কি থাকে? ফর থাকে, তার মানে কি? ক্ষতিপূরণ করা। কি করা? ক্ষতিপূরণ করা। তো এটা কি ক্লিয়ার কিনা বলো? এটা কি ক্লিয়ার? তারপর দেখো পুট। সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল, সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে 2024 ব্যাচ, এইচএসসি 24 ব্যাচ যে পরীক্ষাটা দিয়েছিল, এই 24 ব্যাচের কিন্তু এইখান থেকে প্রশ্ন আসছে। কোন জায়গা থেকে জানো? এইখান থেকে আসছে পুট আউট। কি আসছিল? পুট আউট। সো পুট অ্যাসাইড, পুট অ্যাসাইড মানে হচ্ছে সঞ্চয় করা। কি করা? সঞ্চয় করে রাখা। আর পুট অ্যাওয়ে মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। পুট বাই, পুট বাই মানে সঞ্চয় করা বা সরিয়ে রাখা। আর পুট ডাউন মানে দমিয়ে রাখা।
পুট অফ, পুট অফ মানে কি বলতো, স্থগিত বা মুলতবি রাখা। আর পুট অফের আরেকটা অর্থ হচ্ছে কি মুক্ত হওয়া, বা এটাকে ইংরেজিতে বলে গেট রিড অফ, গেট রিড অফ। এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, পুট অফের আরেকটা অর্থ কি স্থগিত করা, আমি যেটা বললাম পুট অন, পুট অন মানে কি পরিধান করা। আর পুট অন এর আরেকটা অর্থ হচ্ছে কি ভান করা। আর পুট আপ, পুট আপ মানে কি অস্থায়ীভাবে থাকা। আর পুট আপ উইথ এটা সেম ভাবে, পুট আপ উইথ মানে কি সহ্য করা। আর এইখান থেকে কিন্তু এই যে পুট আউট, পুট আউট, পুট আউট, এটা কোথা থেকে আসছে, কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছিল 2024 সালে, 2000 কত সালে, 24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সর্বশেষ পরীক্ষাটা হয়েছিল এখান থেকে আসছিল। একটু খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তোমাদের যে সিনিয়র ভাইয়া একদম লাস্ট যে পরীক্ষাটা হয়েছে, সে প্রশ্ন পরীক্ষাটা হয়েছে এইখান থেকে গ্রুপ বার্বের এই জায়গা থেকে, পুট আউট থেকে। কোথা থেকে হয়েছে, পুট আউট। পুট আউট মানে কি বলো, নিভিয়ে ফেলা। ওদেরকে সাজেশন দিয়েছিলাম পুট, মেক, ঠিক আছে, গেট, এগুলো তোমাদেরকে সাজেশন 4টা দিয়েছিলাম, জায়গায় দিয়েছিলাম, এর মধ্যে একটা ছিল পুট, তো এখান থেকে কমন পড়ে গেছিল। সো পুট, পুট আউট, নিভানো, খুবই সিম্পল। এখন দেখো রান। সো রান এগেইনস্ট মানে কি যুদ্ধ করা, রান অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ পাওয়া, রান আফটার মানে কারোর পিছনে ছোটা, রান অ্যাট মানে আক্রমণ করা, রান অ্যাওয়ে উইথ মানে চুরি করা, আর রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, রান ডাউন মানে নিন্দা করা। ঠিক আছে, মুখস্থ করে নিবা এটা। রান ইনটু মানে কি জড়িত হওয়া, আবার রান ইনটু মানে হঠাৎ দেখা হওয়া, রান ইনটু আর একটা হচ্ছে পতিত হওয়া মানে পড়ে যাওয়া, রান অন মানে চলতে থাকা, রান অফ মানে দৌড়ে পালানো, রান আউট মানে কি শেষ হয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া, রান ওভার মানে গাড়ি চাপা। সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। রান ওভার কি বলতো, রান ওভার হচ্ছে কি গাড়ি চাপা পড়া, গাড়ির নিচে কি যে অ্যাক্সিডেন্ট হয় না, যে অ্যাক্সিডেন্ট। সো রান ওভার মানে কি গাড়িতে চাপা পড়া। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো সেট, কি বলতো সেট। তো এই সেটটা দেখো, সেট আবাউট মানে হচ্ছে কি আরম্ভ করা মানে শুরু করা, সেট আবাউট মানে কি আরম্ভ করা শুরু করা, সেট অ্যাসাইড মানে কি অগ্রাহ্য করা মানে ইগনোর করা। হ্যাঁ, ইগনোর করা বলে অবহেলা করা, অবহেলা করা তো বুঝো। সেট অ্যাসাইড মানে হচ্ছে অবহেলা করা, সেট ব্যাক মানে অগ্রগতি বন্ধ করা, সেট অ্যাপার্ট বা অ্যাসাইড মানে পৃথক করে রাখা, সেট এগেইনস্ট মানে কি বিরুদ্ধে যাওয়া, সেট বাই মানে হচ্ছে সঞ্চয় করা, সেট ফোর্থ মানে যাত্রা শুরু করা, সেট ডাউন মানে লিখে নেওয়া, সেট আপ মানে কি প্রতিষ্ঠা করা, সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া, সেট ইন মানে কি শুরু হওয়া, আর সেট অফ অথবা আউট মানে কি যাত্রা শুরু করা, সেট অন বা আপন মানে আক্রমণের জন্য কি হওয়া, উদ্যত হওয়া। তারপর দেখো সি অফ খুবই কমন, সি অফ মানে কি বিদায় জানাতে যাওয়া। ঠিক আছে, আবার সি থ্রু মানে কি বুঝে ফেলা, আর হচ্ছে কি সি টু মানে সামলানো বা ব্যবস্থা করা। আর সেম এটা এক্সাম্পল দেওয়া হলো, এটা অল্প 3টাই আছে সি দিয়ে। তারপর দেখো স্ট্যান্ড ও টেক, টেক কি পড়ানো হবে, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, এখানে স্ট্যান্ড হবে না, হ্যাঁ এখানে স্ট্যান্ড না হয় কি হবে, টেক হবে। কি হবে, টেক হবে। এটা একটু কারেকশন করে নিও, এটা একটু কারেকশন করে নিও। তো খেয়াল করো তাহলে,
টেক আফটার মানে কি, দেখতে একই রকম হওয়া, এটাকে ইংরেজিতে বলে রিসাম্বল। টেক অ্যাওয়ে মানে হচ্ছে কি বলো, কোনো কিছু সরিয়ে নেওয়া। টেক ব্যাক মানে ফিরায় নেওয়া। টেক বাই মানে চেপে ধরা। টেক ফর মানে গণ্য করা। টেক ইন প্রতারিত হওয়া, প্রতারিত করা। টেক অফ মানে হচ্ছে কি পোশাক বা জুতা খোলা। আর টেক অফ মানে কি উড্ডয়নের জন্য মানে উড়ার জন্য ভূমি ত্যাগ করা, ভূমি ছেড়ে চলে যাওয়া। টেক অফ বলে না যে বিমান টেক অফ করেছে, এরকম। লিভ দ্য গ্রাউন্ড যেটাকে বলে টু ফ্লাই মানে উড়ে যাওয়া। আচ্ছা, টেক ওভার মানে নিয়ন্ত্রণ নেওয়া। টেক টু মানে আসক্ত হওয়া, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং টেক আপ মানে হচ্ছে সময় ব্যপ্ত করা, এবং টেক আপ মানে হচ্ছে কি গ্রহণ করা। টেক আপ মানে কি বলতো, গ্রহণ করা। লাস্ট ওয়ান টার্ন। লাস্ট ওয়ান কি টার্ন। সো টার্নে দেখো, টার্ন এগেইনস্ট, ঠিক আছে, মানে শত্রু হয়ে ওঠা। টার্ন অ্যাসাইড মানে বিচ্যুত হওয়া। টার্ন ডাউন মানে হচ্ছে কি প্রত্যাঘাত করা। টার্ন অ্যাওয়ে মানে হচ্ছে অন্যদিকে চলে যাওয়া। টার্ন ইন মানে জমা দেওয়া। টার্ন ইনটু মানে পরিবর্তন করা। টার্ন অন মানে চালু রাখা। টার্ন অফ মানে বন্ধ রাখা। টার্ন ওভার মানে উল্টানো। এবং টার্ন টু মানে নিযুক্ত হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং টার্ন আউট বিতাড়িত হওয়া। এবং টার্ন আপ মানে হচ্ছে গিয়ে উপস্থিত হওয়া। সো এই যে শব্দগুলো তোমাকে 16 দিন সময় দিলাম, 16 দিন। সো 16টা আছে, 16 দিন তোমাদের, 16 দিন লাগুক, 1 মাস লাগুক, সমস্যা নেই। তোমরা তোমাদের নিজেদের মতো করে পড়ে নিবা। তোমরা কি করবা, তোমাদের নিজেদের মতো করে পড়ে নিবা। সো সাজেশনটা যারা নাও নাই, এখান থেকে একটু আবার লাস্ট দেখে নাও, সাজেশনটা স্ক্রিনশট দিয়ে নাও লাস্টে। ওকে, সো আজকের ক্লাসটা তোমাদের জন্য, আজকের ক্লাসটা শুধু তোমাদের মুখস্থের অংশ। সো আগে দিয়ে দিলাম, মুখস্থগুলো একটু করে ফেলো, এটা তোমাদেরই কাজ, তোমাদের মুখস্থ করতে হবে। সো মুখস্থ করো, ম্যারাথন ক্লাসে আমি এমসিকিউ বুঝায় পড়াই দেবো, ঠিক আছে? ম্যারাথন ক্লাসে এমসিকিউ বুঝায় পড়বো। সো আজকে ক্লাসে যদি এমসিকিউ পড়াইতাম তাহলে বুঝতে পারতাম না, আর মাথার উপরে যেত, কারণ অর্থগুলো তুমি জানো না। অর্থগুলো মুখস্থ করো ইনশাল্লাহ, এক নজর দেখো, যেগুলো ইম্পর্টেন্ট দেখাই দিছি ওগুলো একটু ভালো করে দেখো, আর বাকিগুলো এক নজর দেখো, অন্তত ধরতে পারো যে কাছাকাছি এটা অর্থ হইতে পারে, কাছাকাছি হইতে পারে, এতটুকু ধরতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যাদের যাদের নেটের প্রবলেম হয়েছে, তোমরা একটু ওয়াইফাই এর লোকজনকে একটু নক করে বলো, হয়তো একটা এক্সট্রা কেবল দিবে তোমাদেরকে, এক্সট্রা কেবল দিলে বাসায় তখন ঠিক হয়ে যাবে। এটা আমারও হয়েছিল। দেন হচ্ছে ওরা একটা এক্সট্রা কেবল দিছিল আমাকে, এখন তিনটা, ওর দেন হচ্ছে তিনটা কেবল দিছে, বোর্ডের সাথে লাগানো আছে, একটা স্ট্যান্ডের সাথে লাগানো আছে। তো এখানে আমি 2-3 বার আমি এখানে গেছি, গিয়ে দেখলাম এখানে কোনো প্রবলেম ছিল না। বাট একটা এক্সকিউজ ঠিক ছিল, এটা হচ্ছে সাউন্ড প্রবলেম হয়ে গেছিল মাঝখানে। আমার যে মাইক্রোফোন ছিল, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, দেন আমি ঠিক করে নিছি, এই যে আরেকটা নিচে, ঠিক আছে। সো এটা ছাড়া আর কোনো সবই ঠিক ছিল আমার দিক থেকে। সো বাকি তোমরা হচ্ছে নিজেরা একটু খেয়াল করো তোমাদের নিজের জায়গাটাতে কি হয়েছে বা প্রবলেম হয়েছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে মুখস্থ অংশ দিলাম, তোমরা মুখস্থ করা শুরু করো। যদি এখন অনেক টাইম আছে, তুমি যদি প্রতিদিনই একটা করে মুখস্থ করো, সো এখান থেকে কমন তো মাস্ট পাবা, এখান থেকে কমন মাস্ট পাবা। সো এখান থেকে 1 নম্বর কমন পাবো না, হিউজ। ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে 7-8 পাবো, কিন্তু অনেক নাম্বার, 10 নম্বর পাবো, হিউজ নাম্বার। সো এখানে যদি একটা নাম্বার পেয়ে যাও, মানে অল্প কিছুদিন পরিশ্রম করে। আর গ্রামারের যে ক্লাসগুলো নিবো, ওই ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসে 1 নম্বর কমন থাকবে ইনশাল্লাহ। কমন বলতে কমন মানে যেভাবে প্রশ্ন করো তুমি পাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আজকে চাইছিলাম তোমাদের ফ্রি ক্লাস নিতে, যেহেতু আমার নিজের পরীক্ষা ছিল, এবং কালকেও আমার 2টো অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করতে হবে, এবং হচ্ছে গিয়ে তোমার প্রেজেন্টেশন, মানে 3টা কাজ একসাথে পড়ছে। সো এই কারণে আজকের মানে এই তোমার ফ্রি ক্লাসে নিতে পারিনি, না হয় পেজের ক্লাস নিতাম, তোমাদের জন্য ভালো হইতো। বাট এই জন্য সরি। বাট নেক্সট কালকে আমার প্রেশার শেষ হয়ে যাবে, কালকে আমার সাবমিশন হয়ে গেলে, অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেলে, দেন আমার প্রেশার অনেকটা লো হয়ে যাবে, কমে যাবে। দেন তোমাদেরকে সর্বোচ্চটুকু সময় দেবো ইনশাল্লাহ। সো কালকে দিনটা অপেক্ষা করো, কালকে দিন থেকে আমরা আরো বেশি ক্লাস করবো, এবং মাথায় রাখবো যে আরো সুন্দর সুন্দর অনেক কিছু শিখবো, অনেক ভালো ভালো কিছু ক্লাস করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।